আমরা যদি ধরে নিই যে আমাদের এখানকার বেলঘরিয়া হাই স্কুলের যে একজন ফার্স্ট হয় ছেলে, সে শুধুমাত্র বেলঘরিয়ার রেসপেক্টে ফার্স্ট, গোটা বেলঘরিয়ার মধ্যে নয়, শুধু ওই স্কুলের কোনো ফার্স্ট বয়কে যদি অন্য কোনো একটা নাম করা খুব দামি স্কুলে দিলাম, সেখানে গিয়ে সে ফার্স্ট হতেও পারে, সে লাস্ট হতে পারে, সে পাসও না করতে পারে, হতেই পারে এক্সাম্পলের দিক দিয়ে। তাহলে এটা রিলেটিভ যে আমার স্কুল সাপেক্ষে আমি ফার্স্ট। সেরকম এই ক্লাসরুমের মধ্যে কেউ একজন আছে যে সবথেকে ভালো পড়াশোনা করছো, সে ক্লাসে ফার্স্ট হবে, সেগুলো এই নয় যে সে গোটা ভারতবর্ষে ফার্স্ট, রিলেটিভ টু মাই ক্লাস। এই যে রিলেটিভ, তাহলে এই গতি বা স্থিতি এগুলো সব হচ্ছে রিলেটিভ, সাপেক্ষে। কার সাপেক্ষে? যার সাপেক্ষে আমরা দেখছি। আজকে ফিজিক্সের আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করব, মোশন ইন স্ট্রেট লাইন, যাকে আমরা বলবো একমাত্রিক গতি। কাইনেমেটিক্স টপিক এর আন্ডারে এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারটা হবে আমাদের ভেক্টর। মোশন স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন মানে সোজা একটা পথ যার ডাইমেনশন হবে 1। ডাইমেনশন মানে একটা দিক বরাবর যাব, একটা দিক বরাবর। ক্লিয়ার? এখানে বস, এদিকে বস। সো এক দিকে, 1 ডাইমেনশন। আমরা আলোচনা করব মোশন অ্যান্ড রেস্ট নিয়ে। মোশন কাকে বলে আর রেস্ট কাকে বলে? মোশন কাকে বলে? কোনো একটা পার্টিকেল যদি সময়ের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে, তখন বলা হয় সেই পার্টিকেল বা বস্তুটা মোশনে আছে। ঠিক আছে? অর্থাৎ কোনো একটা কণা সময়ের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করছে, সময়ের সাপেক্ষে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, স্থান পরিবর্তন করছে। যেমন তোমরা বাড়ি থেকে এখানে এসছো, সময়ের সাপেক্ষে তোমাদের স্থান পরিবর্তন হয়েছে। কিভাবে? তোমরা বাড়ি থেকে বেরিয়েছিলে 7টা 20 মিনিটে, এখানে পৌঁছেছো 7টা 45 মিনিটে। 25 মিনিট তোমরা রাস্তায় অটো, হেঁটে এসছো, সাইকেলে, হোয়াট এভার, যাই হোক, তোমরা গতিশীল অবস্থায় ছিলে, কারণ প্রতি মুহূর্তে তোমাদের অবস্থান পাল্টাচ্ছিল। আমি এখন যেমন চলাচল করছি, প্রতি সেকেন্ডে আমার কি হচ্ছে? স্থান পরিবর্তন হচ্ছে। এগুলো সবই হচ্ছে আন্ডার মোশন। সময়ের সাপেক্ষে যদি আমার অবস্থান পরিবর্তন না হয়, তখন তাকে বলবো রেস্ট। যখন তোমরা এখন বসে আছো চুপচাপ, সময়ের সাপেক্ষে তোমার অবস্থান পরিবর্তন হচ্ছেই না, তো সময়ের সাপেক্ষে তোমাদের কোনো অবস্থান পরিবর্তন হচ্ছে না, তো তোমরা কিসে আছো? রেস্ট আছো। বেসিক্যালি এই মোশন বা রেস্ট যাই বলি না করনি, এগুলো সবই হচ্ছে রিলেটিভ। হোয়াই? কারোর সাপেক্ষে আমরা বর্ণনা করি। কারোর সাপেক্ষে বর্ণনা মানে যে আমরা গতিশীল বা স্থিরতা কোনো কিছুর সাপেক্ষে বর্ণনা করি। এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো কোনো এক জায়গায় ট্রেন চলছে, সে একটা ট্রেন ছুটছে, একটা ট্রেন চলছে, এই ট্রেনে বসে থাকা কোনো একজন যাত্রী, প্যাসেঞ্জার, যদি বাইরে কোনো একটা গাছের দিকে দেখে, তাহলে ট্রেন যদি এদিকে চলে, গাছ দেখবে সেই দিকে চলছে। রিলেটিভলি ট্রেনে বসে থাকা অন্যান্য যাত্রীদেরকে সে কি দেখবে? স্থির দেখবে। যেমন আমি যদি ট্রেনে বসে থাকি, পুরোটা যদি ট্রেন হয়, ট্রেনের সামনের জন খাচ্ছে, বল ক্যাচ খেলছে, কথা বলছে, সব নর্মাল, এনিথিং ইজ নর্মাল। তো আমরা তখন সেই ট্রেনে বসে থেকে একে অপরকে যদি দেখি, আমরা একে অপরকে স্থির দেখব। বাট যদি আমরা এইখানে গিয়ে দেখি, তাহলে দেখব দুজনেই একই দিকে গতিশীল, বলও এইদিকে গতিশীল, খাবারও এইদিকে, একসঙ্গে সব চলছে, পুরো সিস্টেমটাই চলছে। আবার ওই ট্রেনে বসে আমি একে দেখলে দেখবো এ পেছন দিকে চলে যাচ্ছে। তাহলে এই যে মোশনটা ব্যাখ্যা দিচ্ছি, রেসপেক্ট কোন জায়গায় আছি তার উপর ডিপেন্ডেন্সি থাকছে। আমি নারকেল গাছে চেপে দেখছি ট্রেন ছুটছে, ট্রেনে চেপে দেখছি নারকেল গাছ ছুটছে, নট ন্যাচারাল, তাই তো হয়। আমরা ছোটবেলা থেকে এটা জানি বলে, কিন্তু যদি ছোটবেলায় একদম বাচ্চা বয়সে কাউকে ট্রেনে নিয়ে যাওয়া হয়,
তোমাকে প্রথম কোশ্চেন সেই বাচ্চা করবে, মা গাছটা দেখো পেছনে চলে গেল। ও কোনোদিনই বলবে না ট্রেন আগে যাচ্ছে বলে গাছ পেছনে যাচ্ছে, নো 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 নো। ওটা তো আমরা তাকে শিখিয়ে দিই যে না বাবু গাছ পেছনে যাচ্ছে না, ট্রেন আগে যাচ্ছে, কু ঝিকঝিক ঝিকঝিক করে যাচ্ছে দেখো। সো আমরা এইভাবে ব্যাখ্যা দিই। আরো বড় এক্সাম্পল যদি নিই, আমরা পৃথিবীর ওপর বসে আছি, প্রত্যেকে আমরা পৃথিবীকে স্থির দেখছি, কিন্তু আদৌ পৃথিবী স্থির নয়, পৃথিবী তো গতিশীল। পৃথিবী থেকে যখন আমরা চাঁদকে দেখছি, চাঁদ উঠছে, চাঁদ ডুবে যাচ্ছে রাত্রেবেলায়, সেই রকমই দিনের বেলায় দেখছি সূর্য উঠছে, সূর্য ডুবছে। সেই ধারণা থেকে আমাদের প্রথম যে জিনিসটা জন্মায় যে পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে সবাই ঘুরছে। সেই জন্য লেখা ছিল কোন ধর্মগ্রন্থে যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য তার চারিদিকে ঘোরে, পরে জানা গেল এটা ভুল, হোয়াটএভার। তাহলে আমরা যদি পৃথিবীকে দেখছি সূর্য গতিশীল, কিন্তু আমি যদি সূর্যে গিয়ে কোনোদিন বসতে পারতাম, তাহলে দেখতাম বুধ আমাকে এরকম করে চক্কর কাটছে, দূরে বৃহস্পতি আছে, শনি, সব গ্রহ আমাকে কেন্দ্র করে ঘুরছে, ঠিক তো? কিন্তু আমরা জানি সূর্য স্থির না। আমরা যদি এই যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে তাকে ছেড়ে পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যাই, দিয়ে যদি দেখি তখন দেখবো গ্যালাক্সি নিজেই ঘুরছে। কাকে কেন্দ্র করে? তার ভেতরে যে একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আছে তাকে কেন্দ্র করে। এবং পৃথিবী, সূর্য ওই পুরো গ্যালাক্সিকে পাক খাচ্ছে। ওকে, কোথায় ছিলাম রে, কি বলছিলাম? গ্যালাক্সি নিয়ে আলোচনা করছিলাম। সো তাহলে আমরা যদি পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যাই, তাহলে দেখবো যে আমাদের পুরো গ্যালাক্সি ঘুরছে, এবং আমাদের গ্যালাক্সি ঘুরছে সুপারম্যাসিভ ব্ল্যাক হোলকে কেন্দ্র করে, এবং তাহলে সূর্য তাকে কেন্দ্র করে ঘুরছে। ভাই সিম্পল। তাহলে কোনো কিছুই মোশন বা রেস্ট আমরা অ্যাবসোলুটলি একদম চরমভাবে প্রতিষ্ঠিত এই জিনিসটা বলতে পারবো না। কেউ স্থির হতেও পারে, কেউ চলমান হতেও পারে, সেটা আমরা কারোর সাপেক্ষে বর্ণনা করছি। কারোর সাপেক্ষে মানে আমরা যদি ধরে নিই যে আমাদের এখানকার বেলঘড়িয়া হাই স্কুলের যে একজন ফার্স্ট হয় ছেলে, সে শুধুমাত্র বেলঘড়িয়ার রেসপেক্টে ফার্স্ট, গোটা বেলঘড়িয়ার মধ্যে নয়, শুধু ওই স্কুলের কোনো ফার্স্ট বয়কে যদি অন্য কোনো একটা নাম করা খুব দামি স্কুলে দিলাম, সেখানে গিয়ে সে ফার্স্ট হতেও পারে, সে লাস্টও হতে পারে, সে পাসও না করতে পারে, হতেই পারে এক্সাম্পলের দিক দিয়ে। তাহলে এটা রিলেটিভ যে আমার স্কুল সাপেক্ষে আমি ফার্স্ট। সেরকম এই ক্লাসরুমের মধ্যে কেউ একজন আছে যে সবথেকে ভালো পড়াশোনা করছো, সে ক্লাসে ফার্স্ট হবে। সে বলে এই নয় যে সে গোটা ভারতবর্ষে ফার্স্ট। রিলেটিভ টু মাই ক্লাস, এই যে রিলেটিভ, তাহলে এই গতি বা স্থিতি এগুলো সব হচ্ছে রিলেটিভ, সাপেক্ষে। কার সাপেক্ষে? যার সাপেক্ষে আমরা দেখছি। তাহলে আমি যদি আমার সাপেক্ষে গতিকে বর্ণনা করি, তাহলে আমার সাপেক্ষে তুমি স্থির এখন। কিন্তু কেউ যদি সূর্যে বসে থাকে, আমরা সবাই কি হব? গতিশীল। তাহলে এই যে যার সাপেক্ষে বলছি, এই জিনিসটাকে বলি আমরা রেফারেন্স বা ফ্রেম অফ রেফারেন্স, নির্দেশতন্ত্র। মানে আমি চোখ দিয়ে যা দেখছি এটা হচ্ছে নির্দেশতন্ত্র। এই রেফারেন্স ফ্রেম এর সাহায্যে কোনো বস্তুর গতিকে ব্যাখ্যা করা খুব সহজ হয়, যে সে আসছে, সে যাচ্ছে, সে চুপচাপ আছে, স্থির আছে, ইত্যাদি ইত্যাদি। সো ফ্রেম অফ রেফারেন্স খুব গুরুত্বপূর্ণ। উদাহরণ দিচ্ছি, ইউটিউব মাঝে মধ্যে দেখতে গিয়ে অনেক সময় শর্টসে অনেক উল্টোপাল্টা জিনিস পাই, তার মধ্যে একটা উল্টোপাল্টা জিনিস হচ্ছে এরকম, কথাটা ঠিক আর কথাটা ভুল। কিরকম? যে আমি যদি একটা বলকে ছেড়ে দিই, তাহলে বলটা পৃথিবীকে আঘাত করবে না, পৃথিবী বলকে আঘাত করছে। মানে বল নিচে নামছে না, পৃথিবী বলের কাছে যাচ্ছে। শর্টসে দেখলাম, কথাটা আপাত দৃষ্টিতে ঠিক কিন্তু আবার ভুল। কেন বলছি দেখো, আমরা যখন কোনো জায়গার বস্তুর গতি ব্যাখ্যা করি, আমি যখন ট্রেনে ছিলাম ট্রেন গতি ছিল, অথচ ট্রেনকে আমরা স্থির দেখছি। তার মানে আমরা যেখান থেকে গতি ব্যাখ্যা করছি সেটাকে আপাত দৃষ্টিতে স্থির মনে হয়, ঠিক তো? যেমন ধরো পৃথিবী তো গতিশীল, কিন্তু পৃথিবীতে থাকাকালীন আমি নিজেকে কি দেখছি? স্থির। গাছপালাকে কি দেখছি? স্থির। তাহলে পৃথিবী নিজে গতিশীল, অথচ পৃথিবীতে থাকা অবস্থায় আমি সবাইকে কি দেখছি? স্থির। সেই জন্যই ট্রেন গতিশীল, কিন্তু ট্রেনের ভেতরে থাকা আমরা সবাই নিজেদেরকে কি দেখছি? স্থির। তাহলে লজিক্যালি আমি যখন কোনো একটা বলকে ওপর থেকে ছেড়ে দিচ্ছি, আমি বাইরে থেকে দেখছি কি, হ্যাঁ ভাই বলটা নিচে পড়ছে, ঠিক, বলটাই পৃথিবীকে আঘাত করছে, ট্রু। তাহলে তো স্যার ওটা ভুল না? ভুল নয়, ওটাও ঠিক। কোন দিক দিয়ে? এবার তুমি নিজেকে ইমাজিন করো ওই বলের ওপর দাঁড়িয়ে আছো,
এবার ওই বলের উপর যখন দাঁড়িয়ে আছো তাহলে বলটা তোমার সাপেক্ষে কি হয়ে গেল, স্থির। তাহলে এবার তুমি নিচে নামছো, তোমার কি মনে হবে পৃথিবীটাই যেন উপরে উঠে আসছে, হ্যাঁ না না বলো। যেমন এখানে তাই হলো, আমার এখানে কি মনে হলো আমি গতিশীল, কিন্তু আমার সাপেক্ষে মনে হচ্ছে গাছটা কি গতিশীল। তাহলে আমি কি দেখছিলাম যে বলটা নিচে নামছে, তাহলে বল নিচে নামবে না, আমি কি দেখবো পৃথিবী কি হবে ওপরে উঠে আসছে। সেই কারণে আপাত দৃষ্টিতে ওই জায়গাটা দেখে মনে হলো চরমভাবে ভুল, না চরমভাবে ভুলও নয়। ভুল এই স্টেটমেন্টটাই যে তুমি ফ্রেম অফ রেফারেন্সটা বোঝো, যে কার সাপেক্ষে গতি বর্ণনা করছো। তুমি বলের ওপর দাঁড়িয়ে আছো না তুমি দূর থেকে দেখছো যে বলটা নিচে পড়ছে, এই পার্থক্যটাকে বুঝতে জানতে হবে। যতদিন তুমি এই পার্থক্য যত সহজে বুঝবে, ফ্রেম অফ রেফারেন্স তত সহজে তোমার ক্লিয়ার হবে। ফ্রেম অফ রেফারেন্স গতি সংক্রান্ত সমস্ত কিছু বোঝানোর জন্য হেল্প হয়। ফ্রেম অফ রেফারেন্সকে ফর লিখলাম, দু রকমের হয়, একটাকে বলবো ইনার্শিয়াল, যেটাকে বাংলায় বলা হয় জড়ত্বীয়, আর একটাকে বলবো নন ইনার্শিয়াল, যেটাকে বলবো আমরা বাংলায় অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। ইনার্শিয়াল আর হচ্ছে নন ইনার্শিয়াল, জড়ত্বীয় নির্দেশতন্ত্র আর হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এসব ঠিক আছে তো? জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে? যে নির্দেশতন্ত্র স্থির অথবা সমবেগে চলমান, সেই রকম নির্দেশতন্ত্রকে আমরা বলবো কি জড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে যে নির্দেশতন্ত্র স্থির অথবা সমবেগে গতিশীল তাকে কি বলবো? জড়ত্বীয়। যে নির্দেশতন্ত্র ত্বরণ সহ গতিশীল, যে নির্দেশতন্ত্র ত্বরণ সহ গতিশীল তাকে বলবো আমরা কি? অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে জড়ত্বীয় এবং অজড়ত্বীয় দু রকমের নির্দেশতন্ত্র আমরা বুঝলাম। জড়ত্বীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রেই, ইনার্শিয়াল এর ক্ষেত্রে নিউটনের গতিসূত্র NLM প্রযোজ্য হয়। মাথায় রাখবো, জড়ত্বীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়। তাহলে একটা কথা মাথায় ঢুকলো, জড়ত্বীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে কিন্তু নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়, অজড়ত্বীয়তে হবে না। একদম মোটামুটি ক্লিয়ার হলো। সো আমরা আলোচনা করছিলাম মোশন আর রেস্ট সম্বন্ধে পুরো বোঝালাম, এবং মোশন অন রেস্টের জন্য ফ্রেম অফ রেফারেন্স কতটা দায়ী সেই জিনিসটাও বোঝানোর চেষ্টা করলাম একটা বলের উদাহরণ দিয়ে। মোশনকে অনেক রকম ভাবে ভাগ করা হয় যদি আমরা দেখি, কি কি না, তো একটা হতে পারে ট্রান্সলেশন মোশন। ট্রান্সলেশন মোশন মানে হচ্ছে চলন গতি, বাংলাগুলো তোমরা লিখে নিতে পারো, চলন গতি, আমি ইংলিশটা লিখছি। ট্রান্সলেশন দু রকম লিখবো আমরা, সার্কুলার মোশন, বৃত্তীয় গতি। তাহলে সার্কুলার মোশন হতে পারে বৃত্তীয় গতি। 3 নম্বর রোটেশনাল মোশন, ঘূর্ণন গতি, রোটেশনাল মোশন। 4 নম্বর পিরিয়ডিক মোশন, পর্যাবৃত্ত গতি, পিরিয়ডিক মোশন। অ্যান্ড সিম্পল হারমোনিক মোশন, সরল দোলগতি, SHM। সো ট্রান্সলেশন মোশন, সার্কুলার মোশন, রোটেশনাল মোশন, পিরিয়ডিক মোশন আর SHM বা সরল দোলগতি, এই সবগুলো টপিক তোমাদের 11-এ পড়তে হবে, সব পড়তে হবে তোমাকে 11-এ সব। আমি আজকে পড়াবো শুধুমাত্র ট্রান্সলেশন মোশন, আজকে পড়াবো আমি ট্রান্সলেশন মোশন পড়াবো আজকে। সার্কুলার পড়বে, রোটেশন সব আছে আমাদের 11-এ। চলে আসি ট্রান্সলেশন মোশন। ট্রান্সলেশন মোশনটাই হচ্ছে স্ট্রেট লাইন মোশন। কোন একটা পার্টিকেল যখন একটা দিক বরাবর গতিশীল হবে, ওয়ান ডাইমেনশন, এক দিক বরাবর, তখন সেই বস্তুর গতিকে আমরা বলবো ট্রান্সলেশন মোশন। ট্রান্সলেশনে পার্টিকেল গুলোর মধ্যে সরণ সর্বদা সরল রৈখিক হয়, সোজাসুজি হবে। ট্রান্সলেশন, সার্কুলার, রোটেশনাল, পিরিয়ডিক, সিম্পল হারমোনিক মোশন, SHM। যেমন আমি এখান থেকে এত দূর যাচ্ছি, এটা হচ্ছে আমার ওয়ান ডাইমেনশন মোশন। এই ওয়ান ডাইমেনশন মোশন হলো একটা ট্রেনের গতি, বাসের গতি, সাইকেলের গতি, রিক্সার গতি, সব হবে কি ওয়ান ডাইমেনশন মোশন। সার্কুলার মোশনের উদাহরণ কি হতে পারে? যেমন সূর্যের চারদিকে পৃথিবীর গতি, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, এটা হচ্ছে কি সার্কুলার মোশন। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে এরকম ভাবে, লাট্টুর গতি, পৃথিবীর আহ্নিক গতি, রোটেশনাল মোশন। আর পিরিয়ডিক আর SHM মোশনটা পরে বোঝাবো। SHM মোশনটা টপিকটা বড়, এটা আমরা সেকেন্ড সেমিস্টারে বোঝাবো। এই 3টে টপিক আমাদেরকে ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। ট্রান্সলেশন নিয়ে আলোচনা করছিলাম। তাহলে ট্রান্সলেশন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাব
এবার এক জায়গা থেকে অন্য জায়গায় যাব, সরল রৈখিক পথে, স্ট্রেট লাইন, ট্রান্সলেশন মোশন। এবার যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাব, তখন আমাদের অনেকগুলো কোয়ান্টিটি, রাশি সম্বন্ধে জানতে হবে। তুমি কতটা পথ গেলে, তোমার কত বেগ হলো, তোমার কত সময় লাগলো, ইত্যাদি ইত্যাদি। সেই জন্য আমরা এখন মোশন রিলেটেড কোয়ান্টিটিস গুলো সম্বন্ধে জানবো। সো কোয়ান্টিটিস রিলেটেড টু মোশন, কোয়ান্টিটিস রিলেটেড টু মোশন, গতি সম্পর্কিত রাশি সমূহ, এটা নিয়ে আলোচনা করব। কোয়ান্টিটিস রিলেটেড টু মোশন, গতি সম্পর্কিত রাশি সম্বন্ধে আমরা জানব। গতি সম্পর্কিত রাশি সম্বন্ধে আমরা জানব। প্রথমে পড়ব ডিস্ট্যান্স। প্রথমে আমরা পড়ব ডিস্ট্যান্স। ডিস্ট্যান্স কাকে বলে? না তো যতটা পরিমাণ পথ অতিক্রম করলো সেই পথকে বলবে তুমি, সেই পথ অতিক্রম করাকে বলবে তুমি ডিস্ট্যান্স। পথ অতিক্রম করলো, সিম্পল কথা, যতটা পরিমাণ পথ অতিক্রম করেছো ভাই, তুমি তোমার বাড়ি থেকে এত দূর পর্যন্ত এসেছো, তোমার যতটা পরিমাণ পথ অতিক্রম করেছো সেইটাই হচ্ছে তোমার ডিস্ট্যান্স। ফর এক্সাম্পল আমরা নিতে পারি যে একটা পার্টিকেল এদিকে গেল 4 মিটার, তার ওপরে উঠলো 3 মিটার, ও থেকে এ গেল, এ থেকে বি গেল, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? 7 মিটার টোটাল পথ। কেন? সে 4 মিটার গেল, আর কত গেল? সে 3 মিটার। সো টোটাল পথ সে গেল কত? 7 মিটার বা 7 মিটার। স্যার টোটাল পথ কি করে বার করব? মানে সে যতটা পথ গেছে সেটা হচ্ছে টোটাল পথ। টোটাল পথ যাওয়ার সময় তার কোনো ডাইরেকশন নাই, যেই দিকে ইচ্ছা যাও না যাও তোমার ব্যাপার। সেজন্য যেহেতু ডাইরেকশন নেই, তাই ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি হবে, এটা একটা স্কেলার রাশি। এবং এর ইউনিট কি হবে? ইউনিট হবে সেন্টিমিটার, মিটার, কিলোমিটার এটসেট্রা, ডিস্টেন্সের ইউনিট। কোন একটা কণা বৃত্তাকার পথে পুরো এক পাক গেল, যদি তার রেডিয়াস আর হয়, তাহলে অবভিয়াসলি অতিক্রান্ত দূরত্ব ডিস্টেন্স কত হবে? 2 পাই আর। অতিক্রান্ত দূরত্ব 2 পাই আর। যদি সে পুরো এক পাক না গিয়ে অর্ধেক পথ যেত, এখান থেকে এত দূর, শুধু এইটুকু পথ যেত, এইটুকু, তাহলে কত দূরত্ব হতো? পাই আর। তাহলে অর্ধেক পথ গেলে কি হতো? পাই আর। কি করে বার করলাম? স্যার 2 পাই আর এর হাফ নাকি? হ্যাঁ না বলো। আর পুরো গেলে তো 2 পাই আর হতো। তাই দূরত্ব মানে তুমি যতটা পথ গেছো ভাই। তুমি এখান থেকে জার্নি শুরু করেছো, দিয়ে গোটা দুনিয়া এরকম করে ঘুরে চলে এলে, আবার এখানে ফেরত চলে এলে, এইটাই তোমার ডিস্টেন্স। এতটা পরিমাণ তুমি পথ গেছো। কতটা পথ? এটাকে সোজা করে নাও, যা হবে সেটাই তোমার পথ। বুঝতে পারলাম ব্যাপারটা? পথ মানে টোটাল যতটা পরিমাণ পাথ যাবে। অন দ্য আদার হ্যান্ড, যদি আমরা ডিসপ্লেসমেন্ট নিয়ে আলোচনা করি, ডিসপ্লেসমেন্ট যেটাকে বাংলায় বলবো আমরা সরণ, এটাকে বাংলায় বলবো আমরা সরণ। সরণ কাকে বলে? না তো মনে রাখবো, ইনিশিয়াল বা প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান সরল রৈখিক দূরত্ব। এইটা হচ্ছে সংজ্ঞা। তাহলে ডিসপ্লেসমেন্ট কাকে বলবো? প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের মধ্যে সরল রৈখিক যে দূরত্ব, তাকে বলবো আমরা ডিসপ্লেসমেন্ট বা সরণ। উদাহরণ দিচ্ছি, দেখো তুমি যদি এই ডায়াগ্রামে দেখো, তাহলে ইনিশিয়াল পজিশন তোমার হচ্ছে এইটা, আর ফাইনাল পজিশন তোমার এইটা। তাহলে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন স্ট্রেট লাইন টানো, এটাই হচ্ছে তোমার সরণ। এই ডায়াগ্রাম দেখো, কোন একটা কণা এখান থেকে জার্নি শুরু করে এত দূরে এলো, তার সরণ কোনটা হবে? এইটা, ঠিক তো? ঠিক। একটা কণা এখান থেকে জার্নি শুরু করেছিল, গোটা দুনিয়া ঘুরেছে, দিয়ে এখানে এসছে, সরণ কোনটুকু হবে? এইটুকু। তাহলে সরণ বার করতে গেলে আমার দুটো জিনিস মাথায় লাগবে, অন্তিম অবস্থান আর প্রাথমিক অবস্থান। অন্তিম আর প্রাথমিকের মধ্যে যে সরল রৈখিক দূরত্ব, সেটাই হবে কি? আমার সরণ। তাহলে সরণ সবসময় অন্তিম থেকে, প্রাথমিক থেকে অন্তিম অবস্থান, তাহলে তার একটা ডিরেকশন থাকবে। ডিরেকশনটা কোন দিকে? প্রাথমিক থেকে অন্তিম। ডিরেকশন কোন দিকে? প্রাথমিক থেকে অন্তিম। ডিরেকশন কোন দিকে? প্রাথমিক থেকে অন্তিম। যেহেতু ডাইরেকশন আছে, তাই এটা অবভিয়াসলি একটা কি রাশি হবে? ভেক্টর রাশি।
তাই মনে রাখবো সরণ একটি ভেক্টর রাশি। তাহলে সরণ একটি ভেক্টর রাশি কেন হলো? কারণ প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে এর একটা ডাইরেকশন আছে। সর্বদা প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের দিকে যাব, সর্বদা প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের দিকে যাব। তাই লজিক্যালি সরণ আর দূরত্ব এরা দুজনেই সেম টাইপের কোয়ান্টিটি, শুধু দূরত্বের স্কেলার রাশি আর সরণ কি রাশি? ভেক্টর রাশি। ইউনিট কি হবে? সরণের একক সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, যা ছিল সেম, সব একই। শুধু সরণ হবে কি? দিক থাকবে, অতিক্রান্ত দূরত্বর কোনো দিক থাকবে না। তাই যদি আমি তাই করি, এখান থেকে কোনো একটা জার্নি শুরু করলো, যে গোটা পাক ঘুরে এসে আবার এখানে চলে এলো, তাহলে তার সরণ কত হবে? 0। কেন সরণ 0 হবে? কারণ অন্তিম আর প্রাথমিক অবস্থান কি? সেম। তো সেম অবস্থান মানে তার অতিক্রান্ত পথ কত হয়ে গেল? সেম, মানে দূরত্বটা কত? স্ট্রেট লাইনটা 0। তার মানে আমি যদি কোনো যাত্রীকে বলি এখান থেকে যাত্রা শুরু করে গোটা বোর্ড ঘুরে এসে আবার এখানে চলে আয়, তার সরণ কত হবে? 0। সেই কারণে আমরা কি বলি, বা আমি কি বলি, যে নার্সিং হোমে তুমি জন্মগ্রহণ করেছো, যে বেডে, গোটা দুনিয়া ঘোরার পর যদি সেই নার্সিং হোমের সেই বেডেই মারা যাও, তোমার সারা জীবনের সরণ কত হবে? 0। সারা জীবনের সরণ হবে 0। সেম কনসেপ্ট এখানে। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে সিম্পল কথায় অতিক্রান্ত দূরত্ব আর সরণের কনসেপ্ট আমরা এখান থেকে নিলাম। বলো কার বুঝতে অসুবিধা? এতদূর ক্লিয়ার হচ্ছে নীলাদ্রি? ওকে, এবার আমরা পড়বো সরণ আর এই দূরত্বের মধ্যে নতুন দুটো কোয়ান্টিটি। আচ্ছা, সরণ আর দূরত্ব এদের মধ্যে কে সর্বদা বড়? তুমি যদি এইটা দেখো, তাহলে দূরত্ব সর্বদা স্যার বড় হবে আর সরণ সর্বদা ছোট হবে। তার মানে আমরা একটা কথা এখানে লিখতে পারি যে ডিস্টেন্স মানে কি? দূরত্ব সর্বদা বড় কার থেকে? ডিসপ্লেসমেন্টের থেকে। সরণের থেকে সর্বদা দূরত্ব বড়। কিন্তু দূরত্ব আর সরণ এটা কি কখনো সেম হতে পারে? যদি কোনো একটা কণা সরল রৈখিক পথ বরাবর যায়, তাহলে তার সরণও যা হবে, অতিক্রান্ত দূরত্বও কি হবে? সেম হবে। হ্যাঁ না বল? কোনো একটা কণা যদি সরল রৈখিক পথ বরাবর যায়, তাহলে তার অতিক্রান্ত দূরত্বও যা হবে, সরণও তো তাই হবে রে ভাই। সেম তো, সোজা তো, ঠিক তো? বুঝতে পারলাম এতদূর? তাহলে এক্ষেত্রে দূরত্ব আর সরণ তো পরস্পর কি হয়ে যাবে? সমান। তাই আমরা এখানে একটা সমান চিহ্ন দেবো। এটা কি জানো তোমরা? দেওয়া যায় গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইন। তার মানে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের সাথে গ্রেটার হবে, ইকুয়াল হবে, কিন্তু উল্টোটা কোনোদিন হবে না। মানে কি? কখনো এরকম হবে না যে ডিস্টেন্স ইজ লেস দ্যান ডিসপ্লেসমেন্ট, এটা হবে না, কাটা, এটা কোনোদিন হবে না। সর্বদা ডিসপ্লেসমেন্ট ছোট হবে, ডিস্টেন্স বড় হবে, অলওয়েজ। এত ক্লিয়ার হয়েছে পুরোটা? বলবে আমাকে। এবার আমরা পড়বো স্পিড। এবার আমরা পড়বো স্পিড। স্পিড কাকে বলে? স্পিডের বাংলা হচ্ছে দ্রুতি। দ্রুতি, দ্রুতি কাকে বলে? না তো দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সেই জন্য স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম। তাহলে অতিক্রান্ত দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি, তাহলে আমি দ্রুতি পাবো, স্পিড। সো স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, মোট পথ বাই সময়। সেই কারণে সিজিএস পদ্ধতিতে ইউনিট হবে সেন্টিমিটার পার সেকেন্ড এবং এসআই ইউনিট হবে কি? মিটার পার সেকেন্ড। আরো ইউনিট হয় কি? না তো কিলোমিটার পার আওয়ার অথবা মাইল পার আওয়ার। মাইল পার আওয়ার। এবার রিলেশনটা দেখে নিই। দেখো 1 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে 1 কিলোমিটার মানে কত হবে? 1000 মিটার। আর 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। সেই জন্য হবে 5-18 মিটার পার সেকেন্ড। তাই এই জিনিসটা মাথায় রাখবে যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হলে আমাকে 5-18 দিয়ে গুণ করতে হবে। সো 1 কিলোমিটার পার আওয়ার মানে কত হবে? মনে রাখবো সর্বদা 5/18 মিটার পার সেকেন্ড হবে। 1 কিলোমিটার পার আওয়ার মানে সর্বদা কত হবে? 5/18 মিটার পার সেকেন্ড। 1 কিলোমিটার পার আওয়ার মানে হবে 5/18 মিটার পার সেকেন্ড। এটা মাথায় রাখবো। সিমিলারলি আমরা মাইল পার আওয়ার থেকেও বার করতে পারবো।
যেমন 1 মাইল পার আওয়ার মানে হচ্ছে 1600 মিটার বাই 3600 সেকেন্ড। তাহলে 1 মাইল পার আওয়ার মানে কত হবে? তাহলে এখানে 4 দাও, 4 4 16, 4 9 36, সো 4/9 মিটার পার সেকেন্ড। এটাও মনে রাখবো, মাইল পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড। সো 1 মাইলস পার আওয়ার বা মাইল পার আওয়ার ইকুয়াল টু হবে 4/9 মিটার পার সেকেন্ড। এই দুটো রিলেশন আমরা মনে রাখবো, অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। তোমাকে অঙ্ক এরকম দেবে না যে তোমাকে আমি কোনো জায়গায় দিলাম 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে কত হবে, না বাবা, এরকম ললিপপ অঙ্ক দেবে না, চিন্তা নাই। তোমাকে এর থেকে আরো কঠিন অঙ্ক দেবে। আজকে দু একটা এরকম টাইপের অঙ্ক দেখবো আমরা। এত ক্লিয়ার হয়েছে? এত ক্লিয়ার হয়েছে বলবে আমাকে। এবার স্পিড আমরা দেখলাম। স্পিডের মধ্যে দেখো ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স স্কেলার রাশি, আবার টাইম সময় সেটাও কি রাশি? স্কেলার। তো দুটো স্কেলার মিলে সর্বদা স্কেলার তৈরি হবে, সেই জন্য স্পিড একটা স্কেলার রাশি হবে। স্পিড একটা স্কেলার রাশি, যেহেতু দুটো স্কেলার তাই স্পিডও অবভিয়াসলি স্কেলার রাশি হবে। ওকে, এখন তাহলে স্পিড হচ্ছে কত? ডিস্টেন্স বাই টাইম, তাহলে এটা হচ্ছে অবভিয়াসলি স্কেলার রাশি, স্কেলার রাশি। আমরা এবার আলোচনা করব ইউনিফর্ম মোশন নিয়ে। যেমন প্রথমে আলোচনা করব ইউনিফর্ম স্পিড এবং পরে আলোচনা করব নন ইউনিফর্ম স্পিড। নন ইউনিফর্ম স্পিড, ইউনিফর্ম আর নন ইউনিফর্ম স্পিড। বাংলায় বলবো সমদ্রুতি অসমদ্রুতি। সমদ্রুতি অসমদ্রুতি, বাংলায় বলবো সমদ্রুতি আর অসমদ্রুতি। ইউনিফর্ম স্পিড আর নন ইউনিফর্ম স্পিড, সমদ্রুতি আর অসমদ্রুতি। আমি কেন ইংলিশ টার্মগুলো উচ্চারণ করছি? পুরোটাই তো স্যার বাংলায় বলতে পারেন। হ্যাঁ আমি পারি বাংলায় বলতে, কিন্তু বলছি না তার কারণ যে টার্মগুলো অ্যাটলিস্ট তোমরা ইংলিশে মনে রাখো, কারণ এরপর ভবিষ্যতে যাই পড়বে আফটার এইচএস সবই তোমাদের ইংলিশ ভার্সনে পড়তে হবে। তো তখন তোমাকে আর দ্রুতি বললে সমস্যা হবে, সেই জন্য এখন থেকে অভ্যেস করাচ্ছি। আর আশা করছি তোমাদের মধ্যে থেকে যারা আছো তাদের 90 to 95% মোটামুটি স্টুডেন্ট জয়েন্ট বা নিটে বসবে, তো সেক্ষেত্রে তোমাদের ইংলিশটা কাজে লাগবে। সেই কারণে আমি ইংলিশ ভার্সনে বলছি, নাহলে আমার দ্রুতি অসমদ্রুতি বলতে এমন কিছু কষ্ট হয় না। সেজন্য আমি ইংলিশ টার্মটা বেশি ইউজ করছি, ইউনিফর্ম স্পিড অ্যান্ড নন ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিড কাকে বলে? ধরো কোনো একটা কণা বা পার্টিকেল টাইমের সঙ্গে অতিক্রান্ত দূরত্ব এমন ভাবে হচ্ছে যে সময় যখন 0 ছিল অতিক্রান্ত দূরত্ব কত? 0। সময় যখন 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 5 মিটার। সময় যখন 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 10 মিটার। সময় যখন 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 15 মিটার, অ্যান্ড সো অন। মানে তুমি এখান থেকে বুঝতে পারছো যে প্রতি 1 সেকেন্ডে কণা গেছে কত? 5 মিটার। আবার পরের 1 সেকেন্ডে 5 মিটার, পরের 1 সেকেন্ডে 5 মিটার। তাহলে প্রতি 1 সেকেন্ড সময় অন্তরালে, টাইম ইন্টারভালে, কণাটা কত পথ গেছে? 5 মিটার। তাহলে প্রতি একই সময় অন্তরালে কোনো কণা যদি একই পথ অতিক্রম করে তখন তাকে আমরা কি বলবো? সমদ্রুতি বা ইউনিফর্ম স্পিড। দিদি আপনি জান, কোনো ব্যাপার না, ঠিক আছে? ইউনিফর্ম স্পিড। তাহলে একই সময় অন্তরালে কোনো কণা যদি একই পথ অতিক্রম করে তখন তাকে বলবো সমদ্রুতি, আর যদি না করে অসমদ্রুতি। যেমন কি 1 সেকেন্ডে 5 মিটার, 2 সেকেন্ডে গেল 8 মিটার, 3 সেকেন্ডে গেল 15 মিটার, 4 সেকেন্ডে গেল 20 মিটার, তো দেখো অসমদ্রুতি হয়ে যাবে। তাহলে একই সময় অন্তরালে কোনো কণা যদি একই পথ যায় তাহলে তাকে বলবো সমদ্রুতি বা ইউনিফর্ম স্পিড। যদি না যায় কি বলবো? অসমদ্রুতি বা নন ইউনিফর্ম স্পিড। ক্লিয়ার হলো? এবার আসছি অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড কাকে বলে? অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে গড় দ্রুতি। অ্যাভারেজ স্পিড বাংলা হচ্ছে গড় দ্রুতি। অ্যাভারেজ স্পিড যার বাংলা হচ্ছে গড় দ্রুতি। গড় দ্রুতি কাকে বলে? না তো গড় দ্রুতি মানে হচ্ছে মোট পথ বাই মোট সময়। গড় দ্রুতি মানে হচ্ছে মোট পথ বাই মোট সময়, এটা মাথায় রাখবো আমরা। সো গড় দ্রুতি মানে হবে মোট পথ বাই মোট সময়। গড় দ্রুতি মানে হবে মোট পথ বাই মোট সময়।
তাহলে গড় দ্রুতি মানে মনে রাখবো টোটাল অতিক্রান্ত পথ বাই টোটাল সময়, এটা হচ্ছে গড় দ্রুতি। এটা অনেক জায়গায় আমার কাজে লাগে, সেই জন্য অবভিয়াসলি এটাকে একটু মাথায় রাখবে ফর্মুলাটাকে। অ্যাভারেজ স্পিড মানে হবে মোট পথ বাই মোট সময়, ঠিক আছে। এখন আমরা যদি তাৎক্ষণিক দ্রুতি, যার ইংলিশ হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, এটা বার করার চেষ্টা করি। তাৎক্ষণিক দ্রুতি ইংলিশে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এটা কি হবে? কোনো এক মুহূর্তে কোনো কণার যে দ্রুতি তাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। বা কোনো এক মুহূর্তের দ্রুতি কি করে বার করব সেটা একটু দেখি। ধরো একটা কণা স্ট্রেট লাইন পথে যাচ্ছে, যাক, এখন এই পথের কোনো এক জায়গায় ছোট্ট একটা সময় ডেল্টা টি, যে ডেল্টা টিটা হচ্ছে টেন্ডস টু জিরো, মানে জিরোর কাছাকাছি কিন্তু জিরো নয়, নিশ্চয় ডেরিভেটিভে বুঝিয়েছিলাম। তাহলে ডেল্টা টির মানটা কি হচ্ছে? খুব ছোট। এইরকম একটা সময় অন্তরাল, টাইম ইন্টারভ্যাল লে কণাটার অতিক্রান্ত দূরত্ব ধরো ডেল্টা এস। তাহলে ডেল্টা টি সময় অন্তরালে কণাটার অতিক্রান্ত দূরত্ব কত ধরছি? ডেল্টা এস। তাহলে তাৎক্ষণিক দ্রুতি ইনস্ট্যান্টেনিয়াস স্পিডকে এইভাবে আমরা লিখব, লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো ডেল্টা এস বাই ডেল্টা টি। এটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতির সংজ্ঞা। মানে ওই ছোট্ট সময় অন্তরালে অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের যে অনুপাত, অতিক্রান্ত দূরত্ব এটা বাদ দাও, অতিক্রান্ত দূরত্ব আর সময়ের যে অনুপাত তাকে কি বলবো? দ্রুতি। এখন যারা ডেরিভেটিভ ক্লাস করে নিয়েছো তারা জানো যে এই জিনিসটার একটা বিশেষ মানে আছে। আমরা ডেরিভেটিভের সময় পড়িয়েছিলাম লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কে আমরা কি লিখতাম? ডিওয়াই ডিএক্স। তাহলে এক্ষেত্রেও যদি ডেল্টা এস ডেল্টা টি থাকে তাহলে আমরা একে কি লিখবো? ডিএস ডিটি। তার মানে ভেলোসিটি মানে সরণ বা অতিক্রান্ত দূরত্বের একবার ডেরিভেটিভ। এটা ক্লাসে বুঝিয়েছিলাম ডেরিভেটিভে। তার মানে একটা কথায় মাথায় রাখবে, তাৎক্ষণিক দ্রুতি মানে কি? সরণ বা দূরত্বের একবার ডেরিভেটিভ। ঠিক বলছি তো? সরণ বা দূরত্বকে যদি একবার ডেরিভেটিভ করো যা পাবা সেটা হবে তাৎক্ষণিক দ্রুতি। সরণ বা দূরত্বকে একবার ডেরিভেটিভ করলে যা পাবি সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। ক্লিয়ার? সরণ বা দূরত্বকে একবার ডেরিভেটিভ করলে যা পাবে সেটা হচ্ছে কি? দ্রুতি। তাহলে আমরা সমদ্রুতি পড়লাম, অসমদ্রুতি পড়লাম, গড় দ্রুতি পড়লাম এবং তাৎক্ষণিক দ্রুতিকে লিখলাম ডিএসডিটির দ্বারা। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে এত দূর পর্যন্ত? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। ক্লিয়ার? এবার আমরা পড়বো বেগ সম্বন্ধে। বেগ কাকে বলে? যেমন আমরা দেখলাম দূরত্ব আর সরণ, সেরকমই দ্রুতি আর বেগ, এরকম দুটো জিনিস আমরা পাই। ভেলোসিটি, এটাকে আমরা বলবো বেগ। ভেলোসিটিকে আমরা বলবো বেগ। ভেলোসিটিকে আমরা বলবো বেগ। বেগ কাকে বলে? তুমি দেখতে পাচ্ছ দ্রুতি মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তাহলে ভেলোসিটি হবে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, নাকি? হ্যাঁ না বল। সেই জন্য ভেলোসিটি বা বেগকে লেখা হয় সরণ বাই সময় দ্বারা। সরণ বাই সময় এর দ্বারা আমরা বেগকে লিখব। সো ভেলোসিটি মানে হবে সরণ বাই সময়, তাহলে কি হবে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে বেগ হবে সরণ বাই সময় ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে? ক্লিয়ার এতদূর পর্যন্ত? তাহলে এর একক কি হবে? এর একক হবে সিজিএস পদ্ধতিতে, যেমন এখানে লেখা আছে সেমি পার সেকেন্ড অথবা মিটার পার সেকেন্ড অথবা কিলোমিটার পার আওয়ার ইত্যাদি, এগুলো সব ইউনিট। এবং এগুলো সব তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, একই জিনিস। পার্থক্য কি? এটা ছিল তোমার স্কেলার রাশি, আর বেগ হয়ে যাবে কি রাশি? ভেক্টর রাশি। কেন বেগ ভেক্টর রাশি হবে? তার কারণ কি? এখানে সরণ হচ্ছে ভেক্টর রাশি, যেহেতু সরণ ভেক্টর রাশি তাই তোমার বেগও হবে কি? ভেক্টর রাশি। যেহেতু সরণ ভেক্টর রাশি তাই বেগও আমার কি হবে? ভেক্টর রাশি। বাকি দ্রুতি আর বেগ একই জিনিস, শুধুমাত্র বেগের একটা দিক আছে, দ্রুতির কোনো দিক নাই। যেমন আমরা যদি কোথাও বলি যে
ওই কণার দ্রুতি স্পিড কত লিখবো? আমরা লিখলাম স্পিড 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ট্রু। কিন্তু আমরা যখন বলবো ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, আমাকে মেনশন করতে হবে কোন দিকে, নর্থ। বদলাম ব্যাপারটা, উত্তর দিকে। ভেলোসিটিটা কোন দিকে সেই দিকটা আমাকে এখানে মেনশন করতে হবে, কারণ এটা কি রাশি? ভেক্টর রাশি। এটা ভেক্টর রাশি, এটা কি রাশি? স্কেলার রাশি। স্পিড স্কেলার রাশি, ভেলোসিটি কি রাশি? ভেক্টর রাশি। স্পিড হচ্ছে ভেক্টর রাশি, সরি স্কেলার রাশি, ভেলোসিটি হচ্ছে ভেক্টর রাশি। এবার আমরা যেমন এখানে ইউনিফর্ম স্পিড পড়লাম, এখানে সেরকম পড়বো ইউনিফর্ম ভেলোসিটি, এবং আমরা কি পড়বো? নন ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে আমরা প্রথমে পড়ছি ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি কাকে বলে? সেম একই সময় অন্তরালে কোনো কণার যদি সরণের পরিবর্তন কি হয়? একই। এবার সরণ মানে তার একটা দিকও থাকবে, হ্যাঁ না না বলো। বা আমরা এটাও বলতে পারি যে কোনো একটা কণার একই সময় অন্তরালে যদি একটা নির্দিষ্ট দিকে সরণ বা অতিক্রান্ত দূরত্ব একই হয়, তাহলে পরে তার বেগকে বলবো আমরা সমবেগ। উদাহরণ দিচ্ছি, এখানে কি ছিল? প্রত্যেক 1 সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছে, আমরা এখানেও ধরছি তাই, যে ধরো প্রথম 1 সেকেন্ডে গেল 5 মিটার, পরের 1 সেকেন্ডে গেল 5 মিটার, পরের 1 সেকেন্ডে গেল 5 মিটার। এটা দ্রুতি হলো, বেগ নয়। কেন? কারণ এখানে ডাইরেকশন মেনশন নাই, দিক কোন দিকে। তাই তোমাকে এখানে লিখতে হবে কোন দিকে? নর্থ। সবগুলো নর্থ লিখে দিলাম, বাস, তাহলে কি হয়ে গেল? সমবেগ। তার মানে তোমার সমবেগ হতে গেলে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একই সময়ে পথটাও একই যেতে হবে, তার সঙ্গে দিকটাও কি থাকতে হবে? সেম। যদি দিক সেম না থাকে, দিক চেঞ্জ হয়ে যায়, তাহলে পরে তোমার কিন্তু ইউনিফর্ম থাকবে না। কি হয়ে যাবে তাহলে? নন ইউনিফর্ম বা অসমবেগ। তাহলে সমবেগে কি হবে? একই সময় অন্তরালে কণাটা একই পথ একই দিকে যাবে, ঠিক তো? আর অসমবেগ হলে পরে কি হবে? হয় একই পথ যাবে না, নাহলে দিকটা আলাদা হয়ে যাবে। যে কোনো একটা আলাদা হয়ে গেলে বা দুটো আলাদা হয়ে গেলে কি হয়ে যাবে? অসমবেগ। সমবেগ হবে কি? দিক একই থাকবে আর অতিক্রান্ত দূরত্বের মানটাও কি থাকবে? একই। কিন্তু অসম হলে পরে দুটোর মধ্যে যে কোনো একটা আলাদা হয়ে যাবে। ক্লিয়ার হলো? উদাহরণ দিচ্ছি, আমরা যদি একটা স্পেশাল গতির বর্ণনা এখানে করতে চাই, কিরকম? ধরো আমি এখানে একটা বিশেষ রকমের গতির বর্ণনা করার চেষ্টা করছি, কেমন সেটা? না তো আমি একটা সুতোর আগায় একটা ঢিল বেঁধে রাখলাম, দিয়ে তাকে ঘোরাচ্ছি, তাহলে সেই রকম যে গতি, এই রকম গতি সেটা পাবে। তুমি ভাবতে পারো এরকম হবে যে এই দিক দিয়ে কোনো একটা কুকুর বা ছাগল খুব জোরে দৌড়াচ্ছে, ও দৌড়ে পালিয়ে যাবে। আমি কি করলাম? যে ওর পেটে হোক বা গলায় একটা দড়ি লাগিয়ে আমি জোরে ধরে রাখলাম, তাহলে ও কি আর সোজা পথ যেতে পারবে? তাহলে ও কি করবে? যেহেতু ও দাঁড়াবে না, তাহলে ওইরকম করে আমাকে কেন্দ্র করে গোল গোল ঘুরবে, ঠিক তো? ঠিক। এবার যেহেতু আমি দড়িটা ধরে রেখেছি, তাই ও আমাকে কেন্দ্র করে গোল গোল ঘুরছে, এরকম ভাবে ভাবো। এখন আমি যদি দড়িটা কোনো মুহূর্তে ছেড়ে দিই, ও তাহলে সেই পথেই সোজা বেরিয়ে যাবে, হ্যাঁ না না বলো? কারণ ওকে ধরে রাখার মতো আর কেউ নাই, ঠিক বলছি তো? তাহলে লজিক্যালি আমিও কি করেছি? এই জায়গাটায় দড়ি দিয়ে এই সুতোর ঢিলটাকে বেঁধে রেখেছি। এখন যদি সুতোটাকে আমি এখানে কেটে দিই, গতিটা যদি এইদিকে হয়, তাহলে নিশ্চয়ই ঢিলটা এইদিকে বেরিয়ে যাবে, হ্যাঁ না না বলো? কোন দিক বরাবর? না তো ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর। ট্যানজেন্টকে বাংলায় বলা হয় স্পর্শক, স্পর্শক বরাবর। সিমিলারলি যদি এই মুহূর্তে দেখো, তাহলে এইদিকে বেরোবে, এই মুহূর্তে এইদিকে, এই মুহূর্তে এইভাবে বেরোবে, ঠিক তো? তাই তুমি এখানে লক্ষ্য করতে পারছো, দেখো প্রতি মুহূর্তে এই যে কণাটা গোল গোল ঘুরছে, প্রতি মুহূর্তে তার ডাইরেকশন বা দিক পাল্টাচ্ছে। প্রতি মুহূর্তে তার ডাইরেকশন বা দিক কি হচ্ছে? পাল্টাচ্ছে। তাহলে এটাকে কি আমি সমবেগ বলতে পারবো? নো। কেন? সমবেগ হলে ডাইরেকশনও কি থাকবে? সেম। কিন্তু এখানে তো ডাইরেকশন সেম নাই, তো যেহেতু ডাইরেকশন সেম নেই, তাই এটা কি বলবো? সমবেগ নয়। তাই এটা কি হবে স্যার? দেখো এর মান তো একই থাকছে, খালি দিক আলাদা হয়ে যাচ্ছে। তাই সমবেগে যেহেতু হবে না, দিক নেই, দিক আছে, দ্রুতিতে আমাদের দিক থাকে না, সেজন্য এটা কি হবে? সমদ্রুতি।
তাই এই ক্ষেত্রে পার্টিকেলটা সমদ্রুতিতে চলছে, ইউনিফর্ম স্পিডে, কিন্তু ইউনিফর্ম ভেলোসিটি নাই। তাহলে কোনো একটা কণা যে সমদ্রুতিতে চলছে সে কি সমবেগে চলবে? চলতেও পারে, নাও পারে। কিন্তু কোনো একটা কণা যদি সমবেগে চলে সে সর্বদা কি চলবে? সমদ্রুতিতে চলবেই। কেন? বেগ সমবেগ হওয়ার জন্য দুটো ক্রাইটেরিয়া, এক ডাইরেকশন তার সাথে মান, আর দ্রুতিকে সম হওয়ার জন্য ক্রাইটেরিয়া কি? শুধু মান, ডাইরেকশন তো নাই। তো ডাইরেকশন যদি বাদই দিয়ে দাও তাহলে সমদ্রুতি হবে। সেই জন্য যে সমবেগে চলবে সে সর্বদা সমদ্রুতিতে চলবে, কিন্তু যে সমদ্রুতিতে চলবে সে সমবেগে চলতেও পারে, নাও চলতে পারে, সেটা ডিপেন্ড করছে। বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হলো কনসেপ্টটা? তাহলে সমবেগ আর সমদ্রুতির কনসেপ্টটা ক্লিয়ার হলো। সেম কনসেপ্টে আমরা যখন এখানে বললাম সমবেগ আর অসমবেগ, সেরকমই আমরা এখানে অ্যাভারেজ ভেলোসিটিও তো পেতে পারি। অ্যাভারেজ বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি কি হবে তাহলে? মোট সরণ বাই মোট সময়। অ্যাভারেজ ভেলোসিটি কি হবে? মোট সরণ বাই মোট সময়। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কি হবে? মোট সরণ বাই মোট সময়। এত ক্লিয়ার হয়েছে? আর তাৎক্ষণিক বেগ কি হবে? সেম একই নাকি? হ্যাঁ না বল। তাৎক্ষণিক বেগও কি হবে? সেম। সেই জন্য আমরা যদি তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বার করতে চাই, তাৎক্ষণিক বেগ, তাহলে কত হবে? ডিএস ডিটি। ডিএস ডিটি, ঠিক তো? এতদূর কি ক্লিয়ার হয়ে গেছে সবার? বলবে আমাকে এতদূর হতে পেরেছি? তাহলে আমরা যদি এখানে একটা কোশ্চেন চয়েস করি যে একটা কণা একটা পূর্ণ যাত্রাপথ এইভাবে কভার করলো, যার ব্যাসার্ধ হচ্ছে 7 মিটার। তাহলে এরকম ভাবে একটা যাত্রাপথ কভার করলো যার ব্যাসার্ধ হচ্ছে 7 মিটার, পুরো এক পাক ঘুরলো, তাহলে দ্রুতি কত হবে আর বেগ কত হবে? চলো হ্যাঁ, 7 মিটার ব্যাসার্ধের পূর্ণ এক পাক ঘুরলো, দ্রুতি কত, বেগ কত? চলো যে কোনো এক জায়গা থেকে স্টার্টিং করেছে, স্টার্টিং নিয়ে তো চাপ নাই, যে কোনো এক জায়গা থেকে স্টার্টিং করা হবে। তাহলে তাহলে আমাকে যদি দ্রুতি বার করতে হয়, তাহলে দ্রুতি মানে কি? পথ বাই সময়, তাই তো লিখেছি, পথ বাই সময়। তাহলে পথ কত রে ভাই? 2 পাই আর। হ্যাঁ না বল। পথ তো 2 পাই আর। তাহলে 2 পাই মানে কত? 22/7। আর মানে কত? 7। আর সময় কত? সময় কত লেগেছে বলিনি? সময় সময় ধরো 11 সেকেন্ড, সময় 11 সেকেন্ড, তাহলে 11, তাহলে কত হবে? 4 মিটার পার সেকেন্ড। কিন্তু বেগ কত হবে? কেন বেগ শূন্য হবে? কারণ সরণ কত? শূন্য। যেহেতু সরণ শূন্য, কেন? যেখান থেকে শুরু করেছিল সেখানে ফেরত চলে এলো, সরণ কত? শূন্য। তাহলে বেগও কত হবে ভাই? কারণ বেগ মানে সরণ বাই সময়। বলতে পারলাম সবাইকে? ক্লিয়ার হয়েছে সবার? বলবে আমাকে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এবার ধরো একটা কণা এ বিন্দু থেকে জার্নি শুরু করলো, জার্নির অর্ধেক পথ আমি ধরে নিলাম সেই পথটা x/2, এই পথটা গেল 60 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং বাকি পথ গেল 40 কিলোমিটার পার আওয়ার বেগে। বাকি পথ কত? আবার x/2 দিয়ে সি তে পৌঁছালো। তাহলে গড় দ্রুতি বার করো। গড় দ্রুতি কত? দয়া করে বলে দেবে না 50 কিলোমিটার পার আওয়ার, মুখ ভেঙে দেবো মেরে আমি। গড় দ্রুতি কত? যে স্যার দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিন, ঠিক আছে? তাহলে গড় দ্রুতি কত বার করবে? চলো প্লিজ প্রত্যেকে করো দেখি, গড় দ্রুতি বার করো। কথা নয়, x/2টা সময় কেন হবে? পথ।
x/2 পথ গেছে 60 কিলোমিটার পার আওয়ারে, বাকি x/2 পথ গেছে 40 কিলোমিটার পার আওয়ারে, তাহলে গড় দ্রুতি কি করে বার করব? ভাবো ভাবো, গড় দ্রুতি কি করে বার হবে ভাবো। কি জল নাই? জল শেষ হয়ে গেছে আমার। দেখো দেখো, গড় দ্রুতির ফর্মুলা কি? মোট পথ বাই কি মোট সময়। আচ্ছা, মোট পথ তো তুই জানিস, কেন x/2 আর x/2, সময় জানি না। তাহলে এখানে কি বার করতে হবে? সময়। এখানেও কি বার করতে হবে? সময়। আচ্ছা, আমরা কি জানি যে বেগ বা দ্রুতি ইকুয়াল টু সরণ বাই সময় বা পথ বাই সময়, তাই তো? ভি মানে কত? s/t। ভিটা কত? দ্রুতি। এস মানে কি? পথ। আর টি মানে কি? সময়। তাহলে এখান থেকে যদি আমি t1, এখানকার সময় t1 বার করি, তাহলে t1 মানে কত লিখবো? s1 বাই v1। হ্যাঁ না বল? s1 মানে পথ, পথ কত আছে রে? আর v1 কত আছে? ঠিক কিনা বল? পাস হয়ে গেল। তাহলে এটা হচ্ছে t1। t1 কত এলো তাহলে? x/120 ঘন্টা। সিমিলারলি t2 বার কর। t2 কত হবে? s2 বাই v2 সমান x/2 ইন্টু 40, তাহলে t2 সমান x/80 ঘন্টা। ঠিক তো? দেখ, এটা কে বুঝিসনি বল? সিম্পল ফর্মুলা। এই তো ফর্মুলা, একটা ফর্মুলা, এই তো ফর্মুলা। ঠিক তো? বুঝতে পেরেছি? এবার তাহলে আমাকে যদি এখন মোট সময় বার করতে চাই, তাহলে মোট সময় কত হবে? t সমান t1 প্লাস t2। তাহলে বার কর t1 প্লাস t2 কত হয়? তাহলে x/120 প্লাস x/80 মানে 5x/240। দেখতো ঘন্টা, এটা টি হচ্ছে। দেখ এটা হচ্ছে কিনা। সিম্পল যোগ করলাম। তাহলে এখন যেহেতু আমি গড় দ্রুতির ফর্মুলা জানি, গড় দ্রুতি মানে কি? মোট পথ বাই মোট সময়। তাহলে লজিক্যালি আমি এখান থেকে গড় দ্রুতি বার করে নিতে পারবো। গড় দ্রুতি মানে কি হবে? মোট পথ। মোট পথ কত রে? x/2 প্লাস x/2 কত হবে তাহলে? x। হ্যাঁ না বল? তাহলে মোট পথ কত? x/2 প্লাস x/2 বাই মোট সময়। এই তো মোট সময় তুই বার করে ফেলেছিস, 5x/240। এই জায়গাটা কে বুঝিসনি বল আমাকে? কে বুঝিসনি বল? নীলাদ্রি বুঝেছো? কোন জায়গা বুঝেনি বলো? কে বুঝে? এই লাইনটা কোন জায়গাটা? উপরেরটা মানে এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এইটা? হ্যাঁ, গড় দ্রুতি মানে কি? হ্যাঁ, মানে ফর্মুলা কি? পথ বাই সময়। তাহলে এখানে মোট পথ কত আছে তোমার? x/2 প্লাস x/2 আর মোট সময় কত? এই তো বার করে নিলাম। ক্লিয়ার? এবার কাটাকুটি করো। যদি কাটাকুটি করতে জানো তাহলে দেখো 48 কিলোমিটার পার আওয়ার আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে কনসেপ্টটা কি ক্লিয়ার করাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা শুধুমাত্র এখনো পর্যন্ত যেটা পড়লাম সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, আর কিছু পড়িনি। এবার যেটা পড়বো সেটা হচ্ছে ত্বরণ। এতদূর কি ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছি আমি? বলবে আমাকে। এতদূর ক্লিয়ার হয়েছে সবার? বুঝেছিস? এবার যেটা পড়বো সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ কাকে বলে? অ্যাক্সিলারেশন ইংলিশে তাকে বলা হয়। ত্বরণ বেগ বৃদ্ধির হার, ক্লাস 9 যদি মনে করতে পারো, বেগ বৃদ্ধির হারকে আমরা বলবো ত্বরণ। সো অ্যাক্সিলারেশন মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। সো অ্যাক্সিলারেশন আমি এন উপরে লিখে দিলাম, মানে ত্বরণ। একে বলা হয় বেগ বৃদ্ধির হার। অর্থাৎ
তোমার সময়ের সাপেক্ষে বেগের বৃদ্ধি, সময়ের সাপেক্ষে কিভাবে বেগ বৃদ্ধি হচ্ছে? ধরো একটি কণা ইউ বেগে চলছিল, টি সময় পর তার বেগ হলো ভি, টি সময় পর তার বেগ হলো ভি, তাহলে বেগ বৃদ্ধি কত হলো স্যার? ভি মাইনাস ইউ। আর সময় কত? টি। তাহলে এই যে ভি মাইনাস ইউ বাই টি, এটাকে কি বলবে? ত্বরণ, এক্সেলারেশন। তাহলে ক্লাস 9-এ পড়েছিলে যে ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার। সো এ সমান ভি মাইনাস ইউ বাই টি, যেখানে ভি মাইনাস ইউ হচ্ছে বেগ বৃদ্ধি আর টি হচ্ছে কি? সময়। বেগ বৃদ্ধি বাই সময়, একে আমরা কি বলছি? অ্যাক্সেলারেশন বা ত্বরণ। একে বলছি অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ইউনিট কি হবে না? তো সিজিএস ইউনিট হবে সেমি পার সেকেন্ড স্কোয়ার, এসআই ইউনিট হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং তোমার কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, এগুলো হচ্ছে তার ইউনিট। এগুলো হচ্ছে তার ইউনিট। এর মাত্রা কত হবে? মাত্রা প্রত্যেকে জানো, মাত্রাটা আর বলছি না আমি, LT টু দি পাওয়ার -2। এখন কোন কণার ত্বরণ বলতে কি বোঝায়? বেগ বাড়ছে। আমাদের স্কুটি বা যদি আমরা বাইক দেখি, তাহলে সেই স্কুটি বা বাইকে দেখবে ডান দিকে হাতে একটা অ্যাক্সেলারেটর থাকে। যদি অ্যাক্সেলারেটরটাকে ঘোরাই তাহলে কি হবে? বেগ বেড়ে যায়, স্কুটি কি হয়? ষাঁড়ের মতো দৌড়তে থাকে। সো বেসিক্যালি আমি যদি অ্যাক্সিলারেটরটাকে খুব জোরে ঘুরিয়ে দিই তাহলে বেগ বৃদ্ধিও খুব বেশি হবে, আর যদি আস্তে আস্তে ঘোরাই তাহলে বেগ আস্তে আস্তে বাড়বে। তাহলে পরে ওই অ্যাক্সিলারেশন মানে বেগের বৃদ্ধি। তুমি চুপচাপ জগিং করছো সকালবেলায়, যদি বা কেউ করো না, বাট ধরে নাও করছো, আর পেছনে কুত্তা লাগিয়ে গেছে, তাহলে তোমার কি হবে? বেগ বাড়বে, ইউ গট সাম অ্যাক্সিলারেশন। সিমিলারলি তুমি জোরে জোরে দৌড়াচ্ছ, সামনে কুত্তা দাঁড়িয়ে গেছে, তোমার বেগ অটোমেটিকলি কমে যাবে। তাহলে এখানে বেগ কমছে, তাহলে ত্বরণ মানে বেগ বৃদ্ধি, মন্দন হলে বেগ কমবে। তাই অ্যাক্সিলারেশনের অপোজিট টার্মটাকে বলবো রিটার্ডেশন বা ডিসেলারেশন। সো মন্দন যাকে ইংলিশে বলবো রিটার্ডেশন, আমি রিটার্ডেশনটাই লিখলাম, আর একটা হয় ডিসেলারেশন। মন্দন এটাকে বলবো বেগ হ্রাসের হার। বেগ হ্রাসের হার। তাহলে মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার, আর ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। বেগ হ্রাস মানে কি? বেগ হ্রাস মানে কমে যাওয়া। তুমি ইউ বেগ নিয়ে ছুটছিলে, ভি বেগ হলো মানে বেগটা কমলো, তাহলে এই বেগটা কম, এই বেগটা বেশি, তাহলে বেগ হ্রাস কতটা হলো স্যার? ইউ মাইনাস ভি। হ্যাঁ না বলো? তাহলে যদি আমরা এখন মন্দন বার করতে চাই তাহলে বেগ হ্রাস কত হলো? ইউ মাইনাস ভি। আর সময় কত? টি। এটাই মন্দন। হ্যাঁ না? কেন? মন্দন মানে বেগ হ্রাস বাই সময়, বেগ হ্রাস বাই সময়, বেগ হ্রাস বাই সময়। তোমার বেগ হ্রাস কতটা হলো স্যার? ইউ মাইনাস ভি। কেন? ইউ বেশি ভি কম, কমে গেছে বেগ, বলে এটা বেশি এটা কম, তাই বেশি থেকে কমকে কি করলাম? বাদ দিলাম। ঠিক তো? এখন যদি তুমি এখান থেকে একটা মাইনাস কমন নেওয়ার সাহস দেখাতে পারো তাহলে ভি মাইনাস ইউ বাই টি দাঁড়াবে। ঠিক তো? আর ভি মাইনাস ইউ বাই টি মানে হচ্ছে এ, এ মানে কি? ত্বরণ। সেই জন্য ছোটবেলায় পড়েছিলে, ভুলে গেছো হয়তো, ঋণাত্মক ত্বরণকে কি বলা হয়? মন্দন। সো ঋণাত্মক ত্বরণকে বলা হয় মন্দন। নেগেটিভ অ্যাক্সেলারেশন ইজ কল্ড অ্যাজ রিটার্ডেশন অর ডিসেলারেশন। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? এখন যেমন আমরা সমবেগ সমদ্রুতি পড়লাম, অসমবেগ অসমদ্রুতি পড়লাম, সেই রকমই সমত্বরণ অসমত্বরণও পড়তে হবে। সমত্বরণ কাকে বলে? কোন একটি কণা বেগ যদি একই সময় অন্তরালে একই পরিমাণে বেগ বৃদ্ধি পায়, এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি কি করছি? ভি ভার্সেস টি রেখচিত্র অঙ্কন করবো, টি আর ভি। যখন টি 0 বেগ বৃদ্ধি ছিল 0। ধরো যখন বেগ সময় 1 সেকেন্ড, বেগ বাড়লো 2 মিটার পার সেকেন্ড, পরের সময়ে আবার বেগ বাড়লো কত? 4 মিটার পার সেকেন্ড, এরকম ভাবে। মানে কি হচ্ছে? প্রতি 1 সেকেন্ডে তার বেগ বৃদ্ধি হচ্ছে কত করে? 2 মিটার পার সেকেন্ড করে। তাহলে এরকম ভাবে যদি হতে থাকে তাহলে বেগ বৃদ্ধি সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে? একই হচ্ছে। একে কি বলবো? সমত্বরণ। আর যদি না হয় কি বলবো? অসমত্বরণ। যদি না হয় অসমত্বরণ। গড় ত্বরণ কাকে বলে?
টোটাল বেগ বৃদ্ধি বাই সময়, তাকে কি বলবো? গড় ত্বরণ। আর তাৎক্ষণিক ত্বরণ কি করে বার করব? তুমি এক্ষুনি বলো। তাৎক্ষণিক বেগ কি করে বার করলে? দূরত্বকে ডেরিভেটিভ করে, হ্যাঁ না বলো। তাহলে তাৎক্ষণিক ত্বরণ কি করে বার করবে? বেগকে ডেরিভেটিভ করে, হ্যাঁ না বল। সেই জন্য আমরা যদি তাৎক্ষণিক ত্বরণ এ বার করতে চাই তাহলে ডিভি ডিটি বার করতে হবে, অর্থাৎ বেগের ডেরিভেটিভ। তোরা মনে করে দেখতে পারিস যে তোদেরকে অঙ্কের ক্লাস করেইছিলাম ডেরিভেটিভের দুটো, ইন্টিগ্রেশন একটা। এবার বুঝতে পারছিস তার গুরুত্বটা কোথায়। আমি যদি এগুলো পড়ানোর মাঝে ডেরিভেটিভ বোঝাতে যেতাম না, তাহলে ফিজিক্স থেকে ঘৃণা লাগার পরিমাণটা কয়েক হাজার গুণ বেড়ে যেত, কারণ এখন আর ডেরিভেটিভ বোঝাতে পারবো না। কিন্তু যখন ডেরিভেটিভ বুঝে গেছি, এখন এ সমান ডিভিডিটি, ও ডিভিডিটি জাল যা প্রচুর করে নিয়েছি, লাইক দিস, এরকম সেন্স আসবে, তাই তো। কিন্তু এখন যদি হঠাৎ করে আমি কেউ কোনো স্যার পড়াচ্ছে, আগে ডেরিভেটিভ পড়ায়নি, আগে মোশন শুরু করে দিয়েছে, এটা ডিভিডিটি হয়, তখন হাঁ করে তাকিয়ে দেবে, কি ডিভিডিটিটা কি জিনিস ভাই, ডিডি কাটছে না কেন, এরকম চিন্তা ভাবনা আসবে। ঠিক বলছি তো ভাই? ছোট বাচ্চাদের চিন্তা ভাবনা, আমিও তোমার বয়সে থাকলে তাই চিন্তা ভাবনা আমারও আসতো। সেই জন্য আগে ডেরিভেটিভ শিখিয়েছি, তারপর চ্যাপ্টারকে শুরু করেছি। তার মানে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন ছিল এই চ্যাপ্টারের কি জাস্ট চ্যাপ্টার শুরু করার আগের ঘটনা। এবার চ্যাপ্টার শুরু হলো আমার, ওইটা এমনি ফাউ 3টে ক্লাস পড়িয়েছি জাস্ট এই চ্যাপ্টারটাকে রেডি করার জন্য। যেমন বিরিয়ানি রাঁধতে গেলে সকাল থেকে মশলা তৈরি করতে হয়। আমার দিদিরা বিরিয়ানি রান্না করে যখন ভোর 6টা-5টায় ওঠে, তোর বাড়িতে তো করে বোধ হয় 5টা-6টায়, মশলা তৈরি করতে 2-3 ঘন্টা সময় লাগে, 2-3 ঘন্টা। আর এখানে দেখি কি সব রেডি দোকানে, খালি মশলা ঢালছে, ভাত ঢালছে, বিরিয়ানি রান্না। এই বিরিয়ানি কিছুই বিরিয়ানি না, আমাদের বাড়িতে যা বিরিয়ানি রান্না হয়, ঠিক আছে? হ্যাঁ, 400 জনকে আমার দিদি রান্না করে খাওয়াতে পারবে না, না। তার জন্য আমার বাড়ি আয় 250 কিলোমিটার। তুই যদি খরচ করে আসতে পারিস আমি তোকে খাওয়াতে পারবো, মোস্টলি ওয়েলকাম। চল, ওকে, এত ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম? জিরো, কিছুই শিখিনি এখনো। দেখবি কি শিখলাম? সব 9-এর জিনিস। একটা যদি নতুন কিছু শেখাতে থাকি, শুধু ডেরিভেটিভটুকু আমি শিখিয়েছি ভাই, প্লিজ। তাহলে কি শেখালাম যদি আমি একটা সামারি করতে চাই এখনো পর্যন্ত, দেখে বলবি যে বেকার আমি আজকে এলাম পড়তে। যে আমরা পড়লাম যেটুকু টাইম, তাতে আমরা যেটুকু শিখলাম, আমরা কয়েকটা জিনিস শিখলাম। কি? সরণ বা অতিক্রান্ত দূরত্ব, ঠিক তো? আমরা শিখলাম দ্রুতি অথবা কি শিখলাম? বেগ। আর আমরা শিখলাম কি? ত্বরণ। আমরা এভাবে মনে রাখবো যে সরণকে যদি একবার ডেরিভেটিভ করো কি পাবা? ডের লিখলাম, ডেরিভেটিভ। তেমনি বেগকে যদি একবার ডেরিভেটিভ করো কি পাবা? ত্বরণ। উল্টো ভাবো, ত্বরণকে যদি ইন্টিগ্রেট করো কি পাবি? বেগ। তেমনি বেগের ইন্টিগ্রেট করলে সরণ। যারা ইন্টিগ্রেট কি জিনিস স্যার চোখে প্রথম দেখছি, ভাই আগের ক্লাস মিস করেছো, তার জন্য আমার রেকর্ডেড ক্লাস আছে, সেগুলো দেখো দরকার পড়লে, তাই না? এগুলো দেখো, নাহলে বুঝতে পারবে না। ওকে, চলো, এত ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। এবার আমরা এত কিছু শিখলাম কেন, হোয়াই? এই চ্যাপ্টারের পারপাসটা কি? এই চ্যাপ্টারের পারপাস হচ্ছে যে কোনো একটা পার্টিকেল যখন মোশনে আছে, গতিশীল, তখন সেই পার্টিকেলটার অতিক্রান্ত দূরত্ব কত, সে কত সময় নিল, তার ত্বরণ কত ইত্যাদি মাপা, টু মেজার। সেই জন্য এই চ্যাপ্টারটাকে বলি আমরা কাইনেম্যাটিক্স। কাইনেম্যাটিক্স মানে হচ্ছে তুমি মেজার করো, মাপো, কিন্তু এর কজ জানতে চাইবে না। নো, এই চ্যাপ্টারে আমরা কজ জানবো না, যে কণাটা কেন গতিশীল হলো, ভার্মেজা কণা গতিশীল কেন হলো, আমরা জানতে চাই না। আমরা শুধু মেজার করব, ও গতিশীল হলো, আচ্ছা তাহলে কতটা পথ গেল সে, আমার কোশ্চেন এখানে। তাহলে স্যার আমরা কি জানবো না কেন? জানবো যে কেন হচ্ছে। কোন চ্যাপ্টারে? নিউটন বসে আছে উত্তর দেওয়ার জন্য, নিউটনের গতিসূত্র। সেই চ্যাপ্টার আমাকে বলবে যে একটা কণাকে সরাতে গেলে তোমাকে কি কি করতে হবে। তখন চলে আসবে ফ্রিকশন, ঘর্ষণ বল, তখন চলে আসবে লজ অফ মোশন, তখন চলে আসবে জাড্ডো। সো ওয়েল ওরিয়েন্টেড ওয়েতে ক্লাস 11কে সাজানো আছে, তাই সব এক চ্যাপ্টারে পাবে না, তোমাকে আস্তে আস্তে শিখতে হবে। যেমন এই চ্যাপ্টারে প্রথমে বললাম এত রকমের মোশন হয়, তাহলে আজকে শুধু ট্রান্সলেশন শেখাচ্ছি। যেদিন চ্যাপ্টার পড়বে সেদিন আমরা রোটেশন শেখাবো, এবং যেদিন আমাদের সার্কুলার মোশন পড়বে সেদিন সার্কুলার মোশন পড়বো। কি হলো বাবা? কিছু না, ঠিক আছে, ক্লিয়ার? ওকে। এবার আমরা টপিক লিখবো গতি সংক্রান্ত সমীকরণ। গতি সংক্রান্ত সমীকরণ, গতি সংক্রান্ত সমীকরণ।
গতি সংক্রান্ত সমীকরণ। ধরো একটি কণা ইউ বেগে চলছে, একটি কণা ইউ বেগে চলছে এবং টি সময়ে এস দূরত্ব যাওয়ার পর তার বেগ হলো ভি। একটি কণা ইউ বেগে চলছে, টি সময়ে এস দূরত্ব যাওয়ার পর তার বেগ কত হলো ভি। আর ধরে নাও কণাটার ত্বরণ এ। তাহলে কি কি ধরলাম এগুলো ভালো করে বোঝো। তাহলে প্রাথমিক বেগ যাকে ইনিশিয়াল ভেলোসিটি বলবো, ইনিশিয়াল ভেলোসিটি, এটাকে আমরা সর্বদা ধরবো ইউ সব জায়গায়। অন্তিম বেগ একে সর্বদা ধরবো ভি। আমরা ত্বরণ অ্যাক্সিলারেশন একে সর্বদা ধরবো এ। আমরা সময় একে সর্বদা ধরবো কি টি। আর অতিক্রান্ত দূরত্ব একে সর্বদা ধরবো কি এস। ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, এক্সিলারেশন, টাইম, ডিস্টেন্স, এগুলো এইভাবেই লেখা হয় ইউভিএটিএস। ইউভিএটিএস মনে রাখবো। এই ধরলাম। এখন যদি আমরা মনে করি ত্বরণের সংজ্ঞা, ত্বরণ মানে ছিল কি ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো, দেখো ভালো করে, টিটাকে যদি এদিকে গুণ করো তাহলে ভি মাইনাস ইউ সমান কি লেখা যায় এটি। আর তুমি লিখতে পারো ভি সমান ইউ প্লাস এটি। এইটা হচ্ছে গতির প্রথম সমীকরণ। সো ভি সমান ইউ প্লাস এটি, এটা হচ্ছে গতির প্রথম সমীকরণ, এটা মনে রাখবো আমরা। সো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এক্ষেত্রে আমরা গতির প্রথম সমীকরণটা পেলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ক্লিয়ার? আমরা যদি এখন বাকি সমীকরণগুলোকে ডিরাইভ করতে চাই সেইগুলো কেমন ভাবে পাবো এবার একটু দেখি। তাহলে ফার্স্ট ইকুয়েশনটা পেলাম আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন যদি আমরা সেকেন্ড সমীকরণটা বার করার চেষ্টা করি, আমরা অতিক্রান্ত দূরত্ব বার করব, এস এর ভ্যালু। এখন এস এর ভ্যালু কি করে বার করব? আমরা জানি যে দ্রুতি বা বেগ মানে সরণ বাই কি সময়। তাহলে সরণ মানে কি বেগ ইন্টু সময়। তাহলে এখানে বেগ কত স্যার? ইউ, কেউ বলবে ভি। এবার ইউও তো আছে, বিও তো আছে, কোন বেগটা নেব? তো প্রথম বেগ ইউ, অন্তিম বেগ ভি, মাঝে তো আরো কত রকমের বেগ আছে, তাই তো? তাহলে আমাদের উচিত হবে গড় বেগ নেওয়া। হ্যাঁ না বল? তাহলে প্রাথমিক বেগ যদি ইউ হয়, অন্তিম বেগ যদি ভি হয়, গড় বেগ কত হবে? ইউ প্লাস ভি বাই টি, ঠিক তো? সেই জন্য আমরা এখানে লিখতে পারি তাহলে গড় বেগ সমান কত হবে? ইউ প্লাস ভি বাই টু। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস মানে কত হবে? গড় বেগ ইন্টু সময়। কোন ফর্মুলা? চোখে সরষে ফুল দেখিস না, এইটা ফর্মুলা। এস মানে গড় বেগ ইন্টু সময়। এস মানে কি? সরণ। গড় বেগ মানে কত? গড় বেগ মানে হচ্ছে ইউ প্লাস ভি বাই টু, আর সময় মানে কত বেটা? টি। ঠিক তো রে? ঠিক তো? এখন আমরা যদি ভি এই জিনিসটাকে দেখি তাহলে ভি মানে কত হয়? ইউ প্লাস এটি। তাহলে এস সমান আমি লিখতে পারি ইউ প্লাস এটি বাই টু ইন্টু কত? টি। ঠিক আছে? এখন ব্র্যাকেট আছে কিন্তু মাথায় রাখবি, ব্র্যাকেট আছে। এখন এস মানে কত হবে? তাহলে ইউ প্লাস ইউ কত হবে এটা? টি ইউ, এই টু ইউ, আর এটি পুরোটার সাথে কত গুণ? টি বাই কত? টু। হ্যাঁ না বল? তার মানে এস সমান কত হবে? টু ইউ টি প্লাস এটি স্কোয়ার বাই টু, নিশ্চয়ই তাই হবে। আর এ প্লাস বি বাই সি মানে এ বাই সি প্লাস বি বাই সি, এ প্লাস বি বাই সি মানে এ বাই সি প্লাস বি বাই সি, অঙ্কে স্যার শিখিয়েছিলেন। তাহলে এস সমান টু ইউ টি বাই টু প্লাস এটি স্কোয়ার বাই টু হবে নিশ্চয়। টু টু কেটে গেলে পড়ে থাকছে কত? ইউটি, আর এটা পড়ে থাকছে হাফ এটি স্কোয়ার। ক্লাস 9 এই ইকুয়েশনটা যদি কারোর মনে থাকে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ও থ্যাংক ইউ।
স্যারের ভুল ধরো, ভেরি গুড। না অবভিয়াসলি ঠিক আছে, বোঝা গেছে সবার? কি হলো গার্গী? চলো ক্লিয়ার এত দূর হলো? এটা হলো সেকেন্ড ইকুয়েশন। নাও থার্ড ইকুয়েশন, v equal to u plus at, v equal to u plus at। এবার আমি উভয় পক্ষে স্কোয়ার করলাম, তাহলে এখানে কি হবে? v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2u at প্লাস a স্কোয়ার t স্কোয়ার। বর্গ করতে নিশ্চয় জানো। দেখো আমি কি করব, যেহেতু মাথায় আমার বুদ্ধি আছে, সো এখান থেকে আমি 2a কমন নিলাম। 2a কমন নিলে কি হবে? দেখো 2 আর a কমন গেলে u আর t পড়ে থাকে, আর এখানে 2 বলে কোনো বস্তুই নাই, 2 কমন নিয়েছি জোর করে কেটে কুটে, তাহলে হাফ থাকবে, কেন কেটে কুটে 1 হবে। আর a কমন নিয়েছি মানে at স্কয়ার পড়ে থাকবে। ঠিক ঠিক ঠিক, তাহলে u স্কয়ার প্লাস 2a, এই জিনিসটা কোথাও দেখেছো মনে হচ্ছে। ut প্লাস হাফ at স্কয়ার মানে কি? s দন্ত স, তাহলে এখানে লিখে দেবো দন্ত স নয় s, তাহলে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। এই হলো আমাদের থার্ড ইকুয়েশন। 3 নম্বর ইকুয়েশন। এবার আমরা শিখবো ফোর্থ ইকুয়েশন বা 4 নম্বর ইকুয়েশন। কি বাবা, রেকর্ডিং ও রেকর্ড ঢাকার আওয়াজ উঠে যাচ্ছে। যে শুনবে সব হেভি খেয়েছে স্যার, যদি আজকে শ্রুতি আমাকে হেভি খাইয়ে দিয়েছে, চিকেন চাউমিন, মিক্স চাউমিন। স্যার হয়ে যায়, হেভি খাওয়া দাওয়া করতে হবে। চলো আসি নেক্সট ইকুয়েশন। নেক্সট ইকুয়েশন হচ্ছে ফোর্থ ইকুয়েশন। এটা খুব ভালো করে একটু শুনবো, হ্যাঁ প্লিজ কনসেন্ট্রেট করো। দেখো আমরা যদি বলি 10 সেকেন্ড, 10 সেকেন্ড মানে 1 থেকে 10, 10। আমরা যদি বলি দশম সেকেন্ড, দেয়ার ইজ ডিফারেন্স। দশম মানে 10th, আর 10 মানে সিম্পল 10। যেমন ফার্স্ট জোন আর 1 জন সেম, কিন্তু ফিফথ জোন আর 5 জন পার্থক্য আছে। 5 জন মানে গুণে 5টা, ফিফথ জোন মানে পঞ্চম ব্যক্তি। ঠিক বলছি তো? পঞ্চম মানে 1। সো যখনই আমি দশম সেকেন্ড বলবো মানে 10th সেকেন্ড, মানে সেটা বেসিক্যালি 1 সেকেন্ড, কিন্তু সেটা 10 নম্বর। হ্যাঁ না না বল, বোঝাতে পেরেছি কিনা? উদাহরণ দিচ্ছি। ধর একটা কণা 6 সেকেন্ডে গেল 50 মিটার। ভালো করে বোঝ, 6 সেকেন্ডে বেটা কত গেল? 50 মিটার। ও যাচ্ছে তো, কন্টিনিউয়াসলি যাচ্ছে, 6 সেকেন্ডে গেল 50 মিটার, এবং সেই কণাটায় 7 সেকেন্ডে গেল 55 মিটার। তাহলে এইখান থেকে এইটুকু কি 7th সেকেন্ড? হ্যাঁ না না বল। কেন? এখান থেকে এত দূর তো 6, হ্যাঁ না না বল। তাহলে এইটা বেড়েছে বলেই তো 7 হয়েছে নাকি রে? এত দূর পর্যন্ত তো 6 ছিল, তাহলে এটাকেই বলবো আমরা 7th সেকেন্ড। বোঝাতে পেরেছি? কিভাবে না, তো 0 থেকে 1 একে কি বলি রে? ফার্স্ট। ঠিক তো? 1 থেকে 2 একে কি বলিস? সেকেন্ড। সেকেন্ড মানে কি? 2 আর 1 এর মাঝে। তাহলে 7th কে কি বলবো? 7 আর 6 এর মাঝে। বল কে বুঝিসনি? কে বুঝিসনি বল? সপ্তমকে কিভাবে বোঝাবো? 7 আর 6 এর মাঝে। তাহলে সপ্তম সেকেন্ডে কোনো কণা কতটা পথ যাবে? স্যার 7 সেকেন্ডে যা গেছে মাইনাস 6 সেকেন্ডে গেছে। কত? স্যার 6 সেকেন্ডে গেছে 50, 7 সেকেন্ডে গেছে 55, তাহলে এটা নিশ্চয়ই কত হবে? কে বুঝিসনি বল? নাম বল, বুঝিসনি? আমি বোঝাবো আবার। নাম বল, আমি আবার বোঝাবো। ক্লিয়ার? তাহলে যদি আমরা সেম লজিকেই ভাবি, সেম লজিক, সেম সেম, তাহলে ধরো এটা হচ্ছে 15 সেকেন্ড, 15 সেকেন্ডে কোনো কণা গেল 45 মিটার, আর আমি বলছি 16 সেকেন্ডে গেল কত? 50 মিটার। তাহলে এই সময়টা কি হবে? 16th সেকেন্ড। হ্যাঁ না না বল। এবং এই 16 সেকেন্ডে কণাটার গতি কত? দূরত্ব কত হবে? কি করে বার করলি?
না তো স্যার 16 সেকেন্ডে যা গেছে মাইনাস 15 সেকেন্ডে যা গেছে। তার মানে আমি যদি বলি কোনো একটা কণা নবম সেকেন্ডে কতটা গেছে, কি করে বার করবি? 9 সেকেন্ডে গেছে যা মাইনাস 8 সেকেন্ডে যা গেছে, ঠিক তো? কোনো কণা 31তম সেকেন্ডে কত গেছে, কি করে বার করবো? স্যার 31 সেকেন্ডে যা গেছে মাইনাস 30 সেকেন্ডে। তাহলে কোনো একটা কণা টি-তম সেকেন্ডে কত গেছে, কি করে বার করবো? টি সেকেন্ডে যা গেছে মাইনাস T-1 সেকেন্ডে যা গেছে। কে বুঝিসনি বল, বল কে বুঝিসনি? কোন কণা টি-তম সেকেন্ডে কিভাবে গেছে, কতটা গেছে? না তো স্যার টি সেকেন্ডে যা গেছে মাইনাস কত করবো, তার আগেরটা T-1, বুঝতে পেরেছি? তাহলে এই টি-তম সেকেন্ডে কোন কণা দ্বারা অতিক্রান্ত দূরত্বটাকে আমি বার করব। বল আমি কি বোঝাতে পেরেছি? মনে ডাউট থাকলে বলতে পারিস, আমার কাছে অনেক রকম উপায় আছে, আমি বুঝিয়ে দিব, বল। ক্লিয়ার? তাহলে আমরা এখন বার করতে চাইছি যে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে লিখছি আমি এসটি দ্বারা, এটাকে লিখছি আমি এসটি দ্বারা। কেমন? এস সাফিক্স টি। তাহলে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে? না তো স্যার টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস T-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ঠিক তো? এটাই তো বললি তোরা রে, আমি কিছু বলিনি, ভুল হলে তোদের দায়িত্ব, ঠিক তো? এবার টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি? এই যে S = UT প্লাস হাফ AT স্কোয়ার, S = UT প্লাস হাফ AT স্কোয়ার। তাহলে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব UT প্লাস হাফ AT স্কোয়ার লিখলাম, ভেরি গুড, ঠিক তো? আর T-1 কত হবে? স্যার টি এর জায়গায় কত লিখে দেন? T-1। টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি এটা হয় T-1 তাই হবে, শুধু টি এর জায়গায় কি লিখবো? T-1। বুঝেছো বেটা? তাহলে কত হবে? তাহলে এটা হবে UT-1 প্লাস হাফ এ T-1 এর হোল স্কোয়ার। ক্লিয়ার? শুভম কিছু বলছো? তাহলে UT প্লাস হাফ AT স্কোয়ার মাইনাস, তাকাও ভেঙে দিচ্ছি বেটা, মাইনাস UT নাকি রে, আর মাইনাসে মাইনাসে প্লাস ইউ, এদিকে মাইনাস হাফ এ টি স্কোয়ার মাইনাস 2T প্লাস 1, ঠিক বলছি তো? হ্যাঁ না বল। দেখ আমি অঙ্ক অনেক ভুল করে দিই তোদের মতো, UT কেটে যায়, ঠিক বলছি তো? আর এখানে দেখ পড়ে থাকছে কি, হাফ AT স্কোয়ার, ভালো দেখবো, প্লাস ইউ মাইনাস হাফ AT স্কোয়ার প্লাস, দেখ 2 কেটে গেল, AT মাইনাস হাফ এ, দেখ হাফ AT স্কোয়ার কেটে যায়, ঠিক আছে? তাহলে এস সাফিক্স টি সমান, কেউ বুঝতে না পারলে বল, এগুলো বুঝতে পারছো তো? জীবনের কাটাকুটি খেলা। তাহলে ইউ প্লাস, এবার কি করব? হাফ এ কমন নিলাম, দেখ এখান থেকে দেখ ইউ থাকলো, এই দুটো জায়গা থেকে হাফ এ কমন নিচ্ছে, তাহলে এটি আছে, হাফ নাই মানে কত গুণ হবে? 2, আর এ কমন নিয়ে নিচ্ছিস, তাহলে কি পড়ে থাকবে? টি, আর এখান থেকে হাফ এ কমন নিলে কত হবে? এইটাই হচ্ছে আমার ফোর্থ ইকুয়েশন, এস সাফিক্স টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2T-1। সাংঘাতিক ক্লাস নাকি? समझ में आया? বুঝলাম। তাহলে চারটা ইকুয়েশনকে রাটটা মারবো, মুখস্থ করব। কি কি ইকুয়েশন? না তো v ইকুয়াল টু ইউ প্লাস এটি, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, s সাফিক্স টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2T-1। এবার এগুলো ত্বরণ ছিল বলে এ হলো, যদি মন্দন থাকতো কি লিখতাম? মাইনাস, নাকি রে? হ্যাঁ না বল, কারণ ঋণাত্মক ত্বরণকে কি বলা হয়? মন্দন, ঋণাত্মক ত্বরণকে মন্দন। তাহলে ত্বরণের জায়গাগুলো যদি মাইনাস করে দিই তাহলে সেটা মন্দনের কেস দাঁড়িয়ে যাবে, সেই জন্য প্লাসের নিচে একটা করে মাইনাসও আমরা দিয়ে দিতে পারবো। ক্লিয়ার? এবং তাকাও, তুমি যদি চারটে ইকুয়েশন ভালো করে লক্ষ্য করো, এই তিনটের কথা ভাবো, এটা তো স্পেশাল, ইহা তো স্পেশাল,
কেন স্পেশাল? এ হচ্ছে টি তম সেকেন্ডে নাকি, আর বাকিগুলো তো টি সেকেন্ডে, ঠিক তো? এটা টি তম সেকেন্ডে, ষোড়শ সেকেন্ড, পঞ্চম সেকেন্ড, ষষ্ঠ সেকেন্ড, আর এগুলো কি 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 16 সেকেন্ড এরকম টাইম। দেখ এখানে দেখ এস নাই, হ্যাঁ না বল? তুই এখানে দেখ ভি নাই, তুই এখানে দেখ টি নাই, তুই দেখ প্রত্যেকটাতে একটা কিছু নাই। তার মানে আমাকে যখন কোনো প্রবলেম দেবে, সেই প্রবলেম আমি নিজে রিয়ালাইজ করব যে এদের মধ্যে থেকে কোন ফর্মুলাটা সেখানে বসবে। সেই রিয়ালাইজেশন পাওয়ারটা কখন হবে? যত বেশি অঙ্ক করবা। তুমি 50টা অঙ্ক করছো, কেউ 100টা অঙ্ক করছো, যে 100টা করছো তার প্রবাবিলিটি অনেক বেশি সে অঙ্ক পারার। তাই তুমি যত বেশি প্র্যাকটিস করবে, এবং সত্যি কথা বলতে তোমার এই জিনিসটা যত স্ট্রং থাকবে অঙ্কের দিক দিয়ে, তোমায় এই জায়গাটায় কেউ হারাতে পারবে না, ঠিক তো? আদারওয়াইজ তুমি হেরে যাবে। তাহলে মন্দনের ক্ষেত্রে মাইনাস হলো, আর ত্বরণের ক্ষেত্রে প্লাস হলো, আর কোন ক্ষেত্রে কি হবে না হবে সেটা আমরা অঙ্কের মাধ্যমে বুঝবো। ঠিক আছে, ক্লিয়ার? এতদূর ক্লিয়ার হয়েছে? পুরো একটা অঙ্ক লিখবো, লেখো। একটি কণা তার গতির হয়েছে দ্বাদশ এবং ষোড়শ সেকেন্ডে, একটি কণা তার গতির দ্বাদশ এবং ষোড়শ সেকেন্ডে, একটি কণা তার গতির দ্বাদশ এবং ষোড়শ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো 66 সেন্টিমিটার এবং 82 সেন্টিমিটার। 66 সেন্টিমিটার এবং 82 সেন্টিমিটার। 10 সেকেন্ডে কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্বেও কত? দশ সেকেন্ডে কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? দেখো কোশ্চেন যদি একটু পড়ো, রিয়ালাইজ করতে পারো, তাহলে তুমি বুঝতেই পারছো যে কোশ্চেনে তম সেকেন্ডের কথা আছে, দ্বাদশ নট 12, ষোড়শ নট 16। তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু এই লাস্ট ইকুয়েশন কাজে লাগবে, বাস। সো এই টাইপের যখনই আমি প্রবলেম দেখব, তখনই এই ইকুয়েশন আমার মাথায় আসবে। ইকুয়েশনটা হচ্ছে এস সাফিক্স টি ইউ প্লাস হাফে 2t মাইনাস 1। সো লেখো, আমরা জানি, জানবে পরে, এখন লেখো জানি, আমরা জানি এস সাফিক্স টি ইকুয়াল টু ইউ প্লাস হাফে 2t মাইনাস 1। ঠিক আছে, বলতো বাবা। ওকে, অসভ্য মার্কার। চল, এবার বলছে দ্বাদশ সেকেন্ড, মানে টি এর মান কত? 12, আর অতিক্রান্ত দূরত্ব কত? 66। তাহলে অতিক্রান্ত দূরত্ব তো প্রথম ক্ষেত্রে কি লিখবো? 66 সমান অতিক্রান্ত দূরত্ব। ইউ তুমি জানো না, তাহলে ইউ রেখে দাও, প্লাস হাফ এ 2, টি কত? 12, তাই 12 মাইনাস 1। বলো এদেরকে বুঝিসনি? স্যার কিছুই তো বেরোলো না। ঠিক আছে, দেখছি। তাহলে 66 সমান ইউ প্লাস 24 মাইনাস 1, 23/2a, অতএব 2u প্লাস 23a সমান 132। এই ইকুয়েশনটা কে বুঝিসনি বল, কি করে এলো বল, আমি বুঝিয়ে দেবো। যে বুঝতে পারিসনি বল, আমি বুঝিয়ে দেবো, অসুবিধা নাই। যে বুঝিসনি বল, আমি বুঝিয়ে দেবো। বল কোনটা? এটা? আরে 12 2 24 মাইনাস 1 কত? 23/2a। আর কি করলাম? 2 দিয়ে গুণ করলাম, 66 2 132, 2u প্লাস 23a। তাহলে 2u প্লাস 23a সমান হচ্ছে 132। সেকেন্ড কেস, দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? 82 বলেছে, তাই 82 সমান
ইউ প্লাস হাফ এ 2 ইন্টু 16 মাইনাস 1। তাহলে 82 সমান ইউ প্লাস 16 2 32 মাইনাস 1 31/2a। তাহলে 82 2 164 সমান 2u প্লাস 31a। তাহলে 2u প্লাস 31a সমান 164। এটা হলো 2 নম্বর সমীকরণ। এবারে 1 আর 2 সমীকরণকে সমাধান করো। 1 আর 2 নম্বর সমীকরণকে সমাধান করো। 1 আর 2 নম্বর সমীকরণকে সমাধান করো। কোন জায়গাটা? এটা তার উপর এটা, এখান থেকে এটা কি করে এলো? এই যে 66 আছে সবগুলোকে 2 গুণ কর, কত হবে? 66 2 বল, এই যে 132। আমি এটাকে দিকে লিখলাম, হবে তো? আর এটাকে দিকে, তাহলে ইউ এর সাথে 2 গুণ করলে কত হবে? 2u। আর এটার সাথে 2 গুণ করলে কত হবে? 23। তা বুঝতে পারলি না? আরে আমি 2 দিয়ে গুণ করলাম, তুই 2 দিয়ে গুণ কর, দেখ এটাই আসবে। তেমনি এখানেও কি করলাম? 2 দিয়ে গুণ করলাম। বুঝতে পারলি? বুঝতে পারিসনি? এর মান 4, তাহলে এর মান হলো 4 সেমি পার সেকেন্ড স্কয়ার। ভালো করে দেখ। আর ইউ এর মান 20, তাহলে ইউ এর মান 20 সেমি পার সেকেন্ড স্কয়ার। দেখ, অপনয়ন করতে না পারলে বল, করে দেবো। অপনয়ন করতে না পারলে বলবি, আমি করে দেবো। কাদের আজকে? তাহলে এ আর ইউ বেরোলো, সবার বেরিয়েছে। তাহলে এ আর ইউ বেরোলো। এবার বলছে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 10 সেকেন্ড সময়, তাহলে তুমি এ জানো, ইউ জানো, আর টি জানো। টি কত? 10। তাহলে এস এর মান কি করে বার করবো? কোন ফর্মুলা? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বাস, এবার বসো। তাহলে লিখে দাও, আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ এর মান কত? 20, টি কত? 10 প্লাস হাফ এ, এ কত? 4, আর টি স্কোয়ার মানে 10 ইন্টু 10, তার মানে 400 সেন্টিমিটার। এটাই তোমার অ্যান্সার। হ্যাঁ, ও আচ্ছা, এটাই হয়েছে। এত দূর হয়েছে। চলো দেখো টিপিপি, দেখো আজকে যে টিপিপিটা দিয়েছি তুই পাসনি না, আমারটা খুলে তোকে দিয়ে দেবো। এই টিপিপিটা দাঁড়াবি একটু শেষে। টিপিপি নাম্বার 5-এরটা দেখো, 5-এরটা করার চেষ্টা করবে। আজকে যে টিপিপিটা দিয়েছি সেই টিপিপি 01 5 নাম্বার। কেউ শ্রুতির মাথা ব্যথা? টিপিপি 01 5 নাম্বারটা দেখবে। সবাই 5-এরটা দেখ। বাংলা ভার্সন পিছনে আছে, দেখবি যাদের বাংলা আছে। বলছে একটা গাড়ি এ থেকে বি বিন্দুতে যাচ্ছে, এ থেকে বি বিন্দুতে যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ারে বেগে, আবার বি থেকে এতে আসছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে আমার গড় দ্রুতি কত? করালাম তো এক্ষুনি নাকি এই অঙ্ক? চলো করো দেখি, করো দেখি। প্রত্যেকে কর।
এই কথা নয়, চেষ্টা করো অঙ্কটা। টাইম ওটাই তো করতে হবে অঙ্কে। দেখো একই অঙ্ক, তাহলে দেখো আমাকে গড় দ্রুতি বার করতে বলেছে, মানে আমাকে বার করতে হবে মোট পথ আর মোট সময় দিয়ে ভাগ করতে হবে, তবেই গড় দ্রুতি বেরোবে, সিম্পল কথা। এবার মোট পথ তো জানি, কেন ধরো এখান থেকে এত দূর এক্স, তাহলে গেল এক্স এলো এক্স, তাহলে মোট পথ কত? মোট পথ তো 2x, ঠিক তো? এবার যাবার সময় ভাবো, যখন যাচ্ছে তখন পথ কত? x, তাহলে যাওয়ার সময় পথ কত? x, আর বেগ কত? 20 কিলোমিটার/আওয়ার। তাহলে সময় কি করে বার করবি? সময় মানে কি হয়, ফর্মুলা কি? v সমান s/t, তাহলে t সমান কত? s/v, s/v মানে কত হবে? x/20। এটা হলো যাওয়ার সময়। ফেরার সময় কি হবে? তাহলে ফেরার সময় হবে তাহলে x/30, ঘন্টা ঘন্টা। কে বুঝিসনি বল, কে বুঝিসনি বল, বুঝিসনি? যাওয়ার সময় পথ কত রে ভাই? x, আর বেগ কত? 20 কিলোমিটার/আওয়ার। ফর্মুলা কত? বেগ সময় পথ বাই সময়। তাহলে সময় মানে কত? পথ বাই বেগ। তাহলে পথ কত? x, বেগ কত? 20, x/20। আর ফেরার সময় কত হবে? তাহলে x/30। তাহলে এখান থেকে আমি মোট সময় বার করব। মোট সময় কত হবে? x/20 প্লাস x/30, তাহলে কত হবে? তাহলে 5x/60, এটা হলো মোট ঘন্টা। তাহলে গড় দ্রুতি কত হবে? তাহলে 2x মোট পথ বাই মোট সময় কত? 5x/60, কাটাকুটি করলে আসবে 24 কিলোমিটার/আওয়ার। সবার হলো? সবার হয়েছে? চলো 7-এরটা করবো এবার। সাতেরটা করবো এবার। সাতেরটা বলছে দ্য ডিসপ্লেসমেন্ট ওয়াই, এটা দিয়ে দিয়েছে কত না, তো ওয়াই সমান দিয়েছে -2/3 t² প্লাস 16t প্লাস 2। এবার বলছে সেই টাইমটা বার করো যে টাইমে ভেলোসিটি কত হবে? 0। বলছে সেই টাইমটা বার করো যে টাইমে ভেলোসিটি কত হবে? 0। আরে আগে ভেলোসিটি বার করতে হবে তো, তাহলে আর ভেলোসিটি বার করতে গেলে কি বলেছিলাম? ডেরিভেটিভ করতে। নাকি রে? হ্যাঁ না না বল, এক্ষুনি তো শিখালাম। ভেলোসিটি বার করতে গেলে কি বার করতে হবে? ডেরিভেটিভ। তখন ডেরিভেটিভ করো, ddt অফ -2/3 t² প্লাস 16t প্লাস কত? 2। চলো দেখো, -2/3 পড়ে রইল নাকি রে? আর t² এর জন্য কত হবে? 2t, ঠিক বলছি তো? আর 16t ডেরিভেটিভ কত হবে? 16 × 1, আর 2 এর ডেরিভেটিভ কত? 0। তার মানে আমরা পেলাম ভেলোসিটি সমান -40/3 প্লাস 16। এখন বলছে ভেলোসিটি কত হতে হবে? 0। তাহলে ভেলোসিটি কত হতে পারে? 0।
তাহলে ফ্রম দ্য কন্ডিশন ভেলোসিটি কত হবে 0, তাহলে ভেলোসিটির জায়গায় 0 বসিয়ে দে, তাহলে -4t/3 + 16, তাহলে t সমান 48/4 মানে কত রে 12 সেকেন্ড। দ্যাট ইজ ইয়োর অ্যান্সার। ক্লিয়ার সবার? বুঝতে পারলাম? তাহলে আজকে আমরা মোশন চ্যাপ্টারের কই পার্টটুকু করলাম? শুধুমাত্র গ্রাফের আগে পর্যন্ত। গ্রাফ একটা বড় পার্ট, কিন্তু নেক্সট দিন গ্রাফ করাবো না, অঙ্ক করাবো। সেই জন্য তোমাদের টিপিপি 01টা দিলাম, সেখানে দেখবে গ্রাফ রিলেটেড প্রবলেম আছে, সেই গ্রাফ রিলেটেড প্রবলেমগুলোকে ছেড়ে দিও, বাকি যেগুলো আছে সব করতে হবে গ্রাফ বাদে, কারণ গ্রাফ আমি করাইনি। গ্রাফ করাবো তখন ওগুলো আবার হবে। তাই গ্রাফ বাদে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আশা করব আগামী ক্লাসের মধ্যে সবাই রেডি করতে পারবে। 2, 3, 4, 10টা যটা পারবে তটা করবে, কিন্তু চেষ্টা সবগুলোই করবে। তার আগে তোমাদের যে মোশনের নোটস দিয়ে দেওয়া আছে, সেই মোশনের নোটসটা তোমরা অবভিয়াসলি প্র্যাকটিস করবে, এটা একটু পড়বে বাড়িতে। এবং এখানেও দেখবে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এখানের গ্রাফের আগে পর্যন্ত করিয়েছি, কয়েকটা অঙ্ক আছে মোশন আন্ডার গ্র্যাভিটি, ওটাও আমরা করাবো পরে, আজকে নয়। তো গ্রাফের আগে পর্যন্ত আমরা পড়িয়ে রাখলাম, এবং এই রিলেটেড এখন প্রচুর অঙ্ক আমরা করব, টার্গেট রাখবো এই চ্যাপ্টারে অনেক অঙ্ক করার। ওকে।